নাভেদ আজ তাড়াতাড়ি ভার্সিটি আসে। সাথে করে চারুকেও ধরে নিয়ে এসেছে। আজ তার মায়াবিনীকে দেখিয়ে ছাড়বে চারুকে। নাভেদ চারুকে নিয়ে ভার্সিটির গেট থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। বারবার গেটের দিকে তাকাচ্ছে আর হাতের ঘড়ির দিকে। পাশে বিরক্ত মার্কা চাহনি মুখশ্রী নিয়ে চারু দাঁড়িয়ে আছে। এটা কেমন কথা নাভেদ? তুই এত সকালে কেন নিয়ে আসলি আমাকে ভার্সিটিতে? এখনো কেউ আসেনি সেই ভাবে। এখানে দাঁড়িয়ে এখন কি আমরা ভার্সিটির দারোয়ানগিরি করব? কিছুটা রাগী কণ্ঠে বলে চারু। রেগে যাচ্ছিস কেন? আয় একপাশে বসি আমরা। আজ আমার মায়াবিনীকে কোনোভাবেই হারিয়ে যেতে দেব না। তাই তো এত সকালে ধরে নিয়ে আসা তোকে। তুই না আমার বেস্ট ফ্রেন্ড? আমার জন্য এইটুকু করতে পারবি না? ন্যাকা স্বরে বলে নাভেদ। ওই একদম নাটক করবি না আমার সাথে। তোর মায়াবিনী তো এই ভার্সিটিতেই পড়ে নাকি? ও তো আর হারিয়ে যাচ্ছে না, ওর জন্য এখন আমাদের সাত সকালে এসে বসে থাকতে হবে। আচ্ছা একটা কথা বল, ওই মেয়েটা কোনো ক্লাসে পড়ে এটা জানিস? ভ্রু কুঁচকে বলে চারু। নাভেদ অসহায় চোখে তাকায় চারুর দিকে। এতে চারু বুঝে যায় নাভেদ কিছুই জানে না। মানে কি নাভেদ? তুই জানিসই না ওই মেয়েটা কোনো ক্লাসে পড়ে? যদি আমাদের সিনিয়র হয় তখন কি করবি? তখনও কি প্রেমে হাবুডুবু খাবি তুই? চারুর কথায় নাভেদ বিশাল ভাবনায় পড়ে যায়। সত্যি তো এইভাবে চিন্তা করিনি তো। মায়াবিনী কোনো ক্লাসে পড়ে এটাই তো জানি না। যদি সিনিয়র হয় তখন কি করব আমি? নাভেদ একটা আঙ্গুল মুখে দিয়ে কামড়াতে থাকে আর ভাবে, কি রে কোনো রাজ্যে হারিয়ে গেলি? কি করবি বল আমায়? আমি নিশ্চিত ওই মেয়ে আমাদের সাথে না, যদি আমাদের ব্যাচের হতো তাহলে তো তুই চিনতিস। নাভেদ একটা শুকনো ঢোক গিলে বলে, আমি তখনও ভালোবাসব। ভালোবাসায় আবার বড় ছোট কি? মনটাই আসল হাসার চেষ্টা করে আমতা আমতা বলে নাভেদ। নাভেদের অবস্থা দেখে চারু ঠোঁট চেপে হাসে। বেহালাটা বের কর দেখি নাভেদ বলে। কেন? কৌতূহলী হয়ে বলে চারু। কেন আবার বাজাবি তাই? গাছাড়া ভাব নিয়ে বলে নাভেদ। পারবো না। সকাল সকাল মুডটাই খারাপ করে দিয়েছে। কথাটা বলে চারু উঠে যায় সেখান থেকে। কিয়ান রেডি হচ্ছে ভার্সিটি আসার জন্য। রেডি হয়ে বাইকের চাবিটা হাতে নিয়ে বের হয় রুম থেকে। নিচে আসতেই নাজমা বেগম কিয়ানকে ডেকে বলে কথাকেও নিয়ে যেতে। কিয়ান জানে না চারু নাভেদের সাথে সকালেই বেরিয়ে গেছে আজ। কেন ছোট মা? কথা তো নাভেদ চারুর সাথেই যায়। তাহলে আমি কেন? তোমার ভাই আর চারুর কথা বলার অধিকার কি আমার আছে কিয়ান বাবা? সে মহারানী তো সেই সকালেই বেরিয়ে গেছেন, কোথায় কি করে বেড়ায় কে জানে। কিছু বলতে গেলে তো অনেকের গায়ে আবার ফুসকা পড়ে যায়। মরুক গে আমার কি, আমার মেয়েটা ভালো থাকলে হলো। ঠোঁট উল্টিয়ে বলে নাজমা বেগম। নাজমা বেগমের কথায় কিয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়ে শুধু। কথাকে আসতে বলো ছোট মা, আমি বাইকের কাছে আছি। কথাটা বলে কিয়ান গটগট করে বেরিয়ে যায়। আর কতক্ষণ বসে থাকবো নাভেদ?
মেজাজটা অনেক খারাপ হচ্ছে কিন্তু এবার। আজ কি আপনার মায়াবিনীর মায়া মুখটা দেখতে পাবো আমি? নাকি এইভাবে অনাহারে রোদ বৃষ্টির ছায়াতলে অধীর অপেক্ষায় বসে থাকব? চারুর ব্যঙ্গ করে বলা কথায় নাভেদ করুণ চোখে তাকিয়ে বলে, সত্যি এখনো আসছে না কেন বলতো? সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে নাভেদ। বাড়াবাড়ির ফল কখনোই ভালো হয় না। আমরা ভার্সিটির সময় আসলেও পারতাম। তোর মায়াবিনী সময় মতো আসবে। আমাদের মতো আজাইরা কাজ নাই তার। নাভেদ বুঝতে পারছে চারু ভীষণ রেগে গেছে। আচ্ছা ক্যান্টিনে চল, তোকে কিছু খাওয়ায়। খালি পেটে তোর মাথা খারাপ হয়ে গেছে বুঝতে পারছি। সত্যি চারুর পেটে ইঁদুর দৌড়াচ্ছে ক্ষুধায়, তাই চারু আর কিছু না বলে সামনে এগিয়ে যায়। নাভেদ চারুর পেছনে যেতে থাকে। কি মনে করে একবার গেটের দিকে তাকিয়ে নেই আর তখনই নাভেদ দেখতে পাই তার মায়াবিনীকে। মায়াবিনী! উৎফুল্লতার সাথে বলে উঠে নাভেদ। চারু চমকে পিছু তাকায়। নাভেদের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই সামনে মায়াকে দেখে চারুর কপালে ভাঁজ পড়ে আপনা আপনি। কিয়ান বাইকের উপর বসে অপেক্ষা করছে কথার জন্য। কথা রেডি হয়ে বাইরে আসতেই দেখে কিয়ান তার জন্য অপেক্ষা করছে। কিয়ানকে দেখে কথার বুকের মধ্যে টিপ টিপ শব্দ করতে শুরু করে। অন্য রকম অনুভূতির সৃষ্টি হয়। লাজুকলতা বৃক্ষের ন্যায় নয় পড়ে। কথা ধীর পায়ে এগিয়ে যায় কিয়ানের দিকে। কিয়ানের কাছাকাছি যেতেই কিয়ান গম্ভীর স্বরে বলে, তাড়াতাড়ি উঠে বসো। কথা বাইকে উঠে বসে কিয়ানের কথা মতো। কিন্তু কথা বাইকে উঠে যেন বিপদে পড়ে যায়। কিয়ানকে ধরে বসবে কি ধরবে না এই দ্বিধায় পড়ে যায়। কিয়ানকে ধরে বসার সাহস পাচ্ছে না কথা। কিয়ান কখনো তার বাইকে মেয়েদের তোলে না। চারু অনেকবার অবদার করেছিল কিয়ানকে বাইকে নিয়ে ঘোরার জন্য, কিন্তু কিয়ান কখনোই রাজি হয়নি। এই জন্য কথা ভয় আছে যদি কিয়ান বকা দেয়। একে আজ বাইকে উঠেছে তার উপর যদি কিয়ানকে ধরার জন্য রেগে যায়। আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে। কিয়ানের কথায় সাহস পাই কথা, মুখে মৃদু হাসি নিয়ে কিয়ানের ঘাড়ে হাত রাখে। কথার স্পর্শে কিয়ান হালকা কেঁপে উঠে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় কিছু সময়ের জন্য। হঠাৎ এমন অনুভূতি হওয়ার কারণ কিয়ান বুঝতে পারে না। কই চারুর বেলায় তো এমন হয় না। যদিও চারু যখন তখনই কিয়ানকে আগলে নেয়। ছোট থেকে চারুর স্পর্শে অভ্যস্ত কিয়ান। কিন্তু কথার বেলায় এ কেমন অনুভূতি? কেন শিথিল হয়ে উঠল সব কিছু? কথারও একই অবস্থা। যে হাত দিয়ে কিয়ানের ঘাড় স্পর্শ করে আছে, সে হাত যেন অনবরত কেঁপে যাচ্ছে। বুকের মধ্যে টিপ টিপ শব্দরা আরও জোর দিয়ে চলছে। কিয়ান সব ভাবনা চিন্তা ঝেড়ে বাইক স্টার্ট দেয়। মায়া! বিস্মিত গলায় বলে চারু। মায়া না চারু, মায়াবিনী। আমার মায়াবিনী। মোহনীয় কণ্ঠে বলে নাভেদ। এটা তো মায়া নাভেদ, আমাদের ক্লাসমেট। নতুন এসেছে। তাহলে কি মায় মাহিন চৌধুরীর বোন? চারুর কথায় নাভেদ অবাক হয়ে তাকায়। তুই তো দুদিন ক্লাস করিস নাই, তাই জানিস না। ওইটা মায়া। আমাদের সাথে আলাপ হয়েছে। অনেক ভালো মেয়ে।
তাহলে আমাদের সেটিংটা এবার করিয়ে দে দোস্ত প্লিজ। খুশিতে গদগদ হয়ে বলে নাভেদ। মায়া চারুর কাছাকাছি আসতেই চারুকে দেখে মুখে মুচকি হাসি এনে বলে, কেমন আছো চারু? চারুও হাসি মুখে জবাব দেয়। পাশে নাভেদ ফ্যালফ্যালে চোখে তাকিয়ে আছে মায়ার দিকে। এটা আমার ফ্রেন্ড নাভেদ। নাভেদকে দেখিয়ে বলে চারু। নাভেদ তো মায়ার দিকে তাকিয়ে অন্য জগতে হারিয়ে গেছে। ওহ হাই, আমি মায়া, নাভেদকে উদ্দেশ্য করে বলে। কিন্তু নাভেদ কোনো রেসপন্স করে না। মায়া ভ্রু কুঁচকে তাকায়। চারু তার কনুই দিয়ে নাভেদকে গুথা দিল। নাভেদের হুঁশ আসে। হাই, আমি নাভেদ। আচ্ছা মায়া, একটা কথা, সংকোচ গলায় বলে চারু। হ্যাঁ বলো, আগ্রহী হয়ে বলে মায়া। কাল যে আমার বেহালাটা ফিরিয়ে দিয়েছে, সে তোমার কে হয়? ওইটা তো আমার ভাইয়া। আইম সরি চারু, কাল ভাইয়ার জন্য তোমাকে এত হেনস্থা হতে হলো বেহালাটা নিয়ে। আরে না না, কি বলছো এইসব মায়া তুমি? বরং আমি উনার প্রতি কৃতজ্ঞ যে উনি বেহালাটা পেয়েছিলেন আর ফিরিয়ে দিয়েছেন। না হলে যে আমি কি করতাম নিজেও জানি না। মন খারাপ করে বলে চারু। আমার হয়ে তোমার ভাইয়াকে ধন্যবাদ জানিয়ে দিও প্লিজ। ইচ্ছে ছিল আমি নিজেই ধন্যবাদটা দেব উনাকে, কিন্তু সেটা তো সম্ভব নয়। আচ্ছা বাদ দাও না, পাওয়া যে গেছে এটাই অনেক। আর একদিন ভাইয়ার সাথে আলাপ করিয়ে দেব তোমার। সেদিন না হয় ধন্যবাদটা জানিও। আচ্ছা কথাকে দেখছি না তো, কৌতূহল নিয়ে বলে মায়া। মায়ার কথায় চারু নাভেদের দিকে তাকায় চোখ পাকিয়ে। চারুর তাকানো দেখে নাভেদ মাথা নিচু করে মাথা চুলকোতে থাকে। আসলে একটা কাজ ছিল আমাদের, তাই আমরা আগেই বেরিয়ে এসেছি। কথা চলে আসবে হয়তো এখনই। চারুর কথায় শেষ হতেই কিয়ান ভার্সিটি প্রবেশ করে কথাকে নিয়ে। কিয়ানের বাইকের পেছনে কথাকে দেখে চারুর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে। চোখের কোণে আপনা আপনি নোনা পানির ভিড় জমে যায়। আহত চোখে তাকিয়ে থাকে সেদিকে চারু। হাত পা কেমন অবশ হয়ে আসে তার। নাভেদ কথাকে কিয়ানের বাইকের পেছনে দেখে চমকে উঠে। সাথে সাথে চারুর দিকে তাকায়। চারুর অবস্থা বুঝতে পেরে চারুর কাঁধে হাত রাখে নাভেদ। নাভেদের স্পর্শে চারু নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। চোখের পানিগুলো আড়াল করতে ব্যস্ত হয়ে যায়। ক্লাসে যাবে না? মায়া বলে। চারু হাসি মুখে হ্যাঁ চলো বলো ক্লাসের দিকে যায়। কথা পেছনে থেকে চারুকে ডেকে উঠে। থেমে যায় চারু, কিন্তু কথার দিকে ফিরে না। মেঘ জমেছে মন আকাশে। প্রবল হাওয়া বইছে খুব। ঝড়ো হাওয়ার ক্লান্তি শেষে জলে উঠুক চিলে কোঠায় রোদ্দুর। ভার্সিটিতে আজ অনুষ্ঠান। সুন্দর করে সাজানো হয়েছে ভার্সিটির ক্যাম্পাস। ছেলেমেয়েরা সবাই ব্যস্ত সবার মতো। কিয়ান ও তার বন্ধুরা দায়িত্বে আছে অনুষ্ঠানের। সব কিছু তাদেরই অ্যারেঞ্জ করতে হয়েছে, কারণ কিয়ান ছাত্রলীগের সভাপতি। নাভেদও সকাল থেকে ছোটাছুটি করেছে অনেক। কিয়ান নাভেদকে সহ কাজ দিয়ে রেখেছিল। অনুষ্ঠান সন্ধ্যার পর হবে বিধায় সবাই কাজ সেরে বাড়ি ফিরে আসে রেডি হয়ে যাওয়ার জন্য। চারু আজ শুভ্র সাদা শাড়ি পরেছে একটা। চুলগুলো খোপা করা, সাথে বকুল ফুলের মালা দেওয়া আছে।
হালকা সাজ, চোখে গাঢ় কাজল। অপরূপ সুন্দর লাগছে চারুকে। শ্যাম গরনে এই সাজটা যেন শুধু তার জন্যই। কথা নীল রঙের লং ড্রেস পরেছে একটা। চারু বলেছিল শাড়ি পরতে, কিন্তু কথা রাজি হয়নি। কারণ তার শাড়ি ভালো লাগে না আর ক্যারি করতেও পারে না। কথা চুলগুলো খোলা রেখেছে। ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে হালকা মেকআপের প্রলেপ। উজ্জ্বল শরীরে নীল রং যেন আরো ফুটে ওঠে। ওদের রেডি হওয়া হয়ে গেলে নাভেদ দুজনকে নিয়ে বেরিয়ে যায়। কিয়ান ভার্সিটিতেই আছে। সকালে একবারে রেডি হয়ে বেরিয়েছে সে। অনুষ্ঠান মুখরিত ভার্সিটি। হইচই আর মানুষের আনাগোনা। উল্লাসিত ছেলে মেয়ে। উত্তেজনা ভরপুর। একে একে সব গেস্টরা আসতে শুরু করেছে। যারা যারা অনুষ্ঠানে পার্টিসিপ্যান্ট করবে তারা নিজেদের তৈরি করছে। চারু কথা আর নাভেদ চেয়ারে গিয়ে বসে। চারুর হাতে বেহালা। নাভেদ বারবার এদিক ওদিক তাকায়। নাভেদকে অস্থির হতে দেখে চারু বুঝতে পারে নাভেদ কেন এমন করছে। চুপ করে বসো, সময় হলে ঠিক চলে আসবে। চারুর কথায় নাভেদ করুণ চোখে তাকায়। কিছুক্ষণ পর মায়া এসে হাজির হয়। নাভেদের লক্ষ্য তো বরাবরই গেটের দিকে। তার মায়াবিনীকে দুই চোখ দিয়ে না দেখা পর্যন্ত শান্তি মিলবে না। অপেক্ষার অবসান ঘটিয়ে মায়া হাজির হয় মেরুন রঙের শাড়িতে। চোখে চশমা, চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে রয়েছে। ঠোঁটে লিপস্টিকের প্রলেপ। মুখে বেশ ভারী মেকআপ। অনেক দারুণ লাগছে মায়াকে। মায়াকে দেখে নাভেদ দাঁড়িয়ে যায়। ঠোঁট দুটো ফাঁকা হয়ে আসে আপনা আপনি। আরেক দফা ক্রাশ খায় নাভেদ মায়াকে দেখে। নাভেদের হাবভাব দেখে চারু ঘাড় ঘুরাতেই মায়াকে দেখতে পাই। মুচকি হাসে চারু। কথার তো কোনো লক্ষ্য নেই এই দিকে। সে সামনের দিকে তাকিয়ে বসে আছে। নাভেদকে দেখে মায়া তাদের দিকে যায়। কারণ সে জানে নাভেদের কাছে চারুরা থাকবে। তোমাকে অনেক সুন্দর লাগছে মায়া, হেসে বলে চারু। কথা মায়ার দিকে তাকায় চারুর কথা শুনে। নাভেদ তো এখনো একইভাবে দেখছে মায়াকে। তোমাকেও অনেক সুন্দর লাগছে চারু। শাড়িটা অনেক সুন্দর কিন্তু। কথা তুমি শাড়ি পরলে না যে? মায়া জিজ্ঞেস করে কথাকে। আসলে শাড়িতে আমি অভ্যস্ত নয়। হাসার চেষ্টা করে বলে কথা। কথার কথায় মায়া ওহ বলে চারুর পাশে বসে। অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। মাহিন চৌধুরীও একটু আগে এসেছেন। সবাই তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার আসনে বসায়। মাহিনের দৃষ্টি এদিক ওদিকে ছুটে চলেছে। তার মেঘবালিকাকে এক নজর দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিয়ান চারুকে ডেকে পাঠায় একজনকে দিয়ে। কারণ চারুর বেহালার সুরের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। চারু উঠে দাঁড়াতেই নাভেদ অল দ্য বেস্ট বলে উঠে। মায়া বুঝতে পারে না চারুকে কেন এই কথা বলে নাভেদ। আচ্ছা চারু কি অনুষ্ঠানে পার্টিসিপ্যান্ট করবে? কই আগে তো কিছু বলেনি চারু। কি করবে ও? কৌতূহলী হয়ে বলে মায়া। সে একটু পরেই দেখতে পাবে। নাভেদ বলে। কথা চুপচাপ বসে আছে। চোখ তার একজনকে খুঁজতে ব্যস্ত। চারুকে নিয়ে একটা ক্লাসরুমের দিকে যায় ছেলেটা।
ওইখানে সবাই আছে, কিয়ান সহ বাকি পার্টিসিপ্যান্টরা। চারু ক্লাস রুমের দরজার সামনে আসতেই কিয়ানের দৃষ্টি আটকে যায় চারুর দিকে। কিয়ানের অদ্ভুত চাহনি দেখে চারু ঘাবড়ে যায়। লজ্জামিশ্রিত হাসিতে রাঙিয়ে তোলে নিজেকে আরো। কি বন্ধু, কোথায় হারিয়ে গেলে? কিয়ানের কানের পাশে মুখ নিয়ে বলে অমিত। অমিতের কথায় কিয়ান চোখ সরিয়ে নেয় চারুর দিক থেকে। মাহিনের মধ্যে ভীষণ অস্থিরতা। তার মেঘবালিকাকে না দেখতে পেয়ে উদাস হয়ে ওঠে। মাহিন সামনে থাকা সকল ছেলেমেয়ের দিকে নজর দেয়। এর মধ্যে নিশ্চয় তার মেঘবালিকাও আছে কোথায় ঘাপটি মেরে। একজন স্টেজে এসে অ্যানাউন্সমেন্ট করে অনুষ্ঠান শুরুর। প্রথমে বেহালার সুর দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন আমাদেরই ভার্সিটির ছাত্রী চারুলতা। চারুর নাম শুনে মাহিনের ভ্রু কুঁচকে আসে, মায়া অবাক হয় অনেক। আমার মেঘবালিকা কেন আসলো না? কেন তার বেহালার সুরে মুগ্ধ হতে দেবে না আজ? কেন বারবার হতাশ করছো আমাকে মেঘবালিকা? আমি তো অধীর আগ্রহে ছিলাম আজ তোমার বেহালার সুর শুনব বলে। তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে মাহিন। কথা তুমি আজ বেহালা বাজালে না যে? আর চারুও বেহালা বাজাতে পারে? এটা কিন্তু জানতাম না। কথা আবার কবে বেহালা বাজানো শিখল? নাভেদ বলে কপাল কুঁচকে। এর মধ্যে স্টেজ থেকে ভেসে আসে বেহালার মধুময় সে সুর। সবাই থমকে যায়। মায়া চমকে উঠে। মাহিন অবাক হয়ে দাঁড়িয়ে যায়। চারু দুচোখ বন্ধ করে সুর তুলছে। নীরব পরিবেশ, সবাই যেন বেহালার সুরের তালে বিলীন হয়ে গেছে। মাহিনের মধ্যে কৌতূহল, আশ্চর্য, বিস্ময় সব একসাথে জেঁকে বসে। মায়া অবাক হয়ে কথার দিকে তাকায়। দূর থেকে কিয়ান দাঁড়িয়ে আছে মাদক চাহনিতে চারুর দিকে তাকিয়ে। আমারও পরানো যাহা চাই। তুমি তাই। তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। রবীন্দ্রসঙ্গীতের এই গানের সুরে মুখরিত হয়ে উঠে ভার্সিটি ক্যাম্পাস। নিপুণ হাতে মুগ্ধতা ছড়িয়ে সুর উঠছে চারুর বেহালায়। সবাই নির্বাক হয়ে বিভোর হয়ে গেছে সে সুরে। মায়া তার কৌতূহল সবকিছু দমিয়ে আপাতত বেহালার সুরে বিলীন হতে ব্যস্ত। তবে এটা পরিষ্কার তার কাছে যে, চারু কেন গতদিন বেহালাটার জন্য এমন ছটফট করতেছিল। কেন সকল অস্থিরতা, হারানোর ভয় সব তার মধ্যে ছিল। যে সুরের এত জাদু, এত ক্ষমতা। সবাইকে পাগল করে তোলার সাধ্যি। সে বেহালার অনুপস্থিতিতে মন আনচান করবে এটাই তো স্বাভাবিক। তবে মায়ার একটু অভিমান হয় কথার প্রতি। কারণ কথা কেন একটিবারের জন্য বলেনি সে সুর তার ছিল না, সে পারে না বেহালা বাজাতে, বেহালার মালিক সে নয়। মায়ার এবার চিন্তা হয় তার ভাইয়ের জন্য। তার ভাইয়ের অবস্থাও যে তারই মতো এটা বুঝতে বাকি নেই। কি করবে এবার তার ভাই? সবটা জানার পর কি চলছে তার ভাইয়ের মনে জানার জন্য বড্ড ব্যাকুল হয়ে উঠে তার মন। তার মানে এটাই আমার মেঘবালিকা। এই সুর চারুলতার ছিল। এই জন্য কি বিধাতা আমাকে অপেক্ষা করিয়েছে এই কদিন, যাতে করে আমি আমার আসল মেঘবালিকা পর্যন্ত পৌঁছাতে পারি। আমার মেঘবালিকাকে খুঁজতে এসে বারবার আমি চারুলতাকেই পেয়েছি, এই জন্যই। আমি চিনতে পারিনি আমার মেঘবালিকাকে। কি করে করলাম এমনটা? আমি তো সুরের মায়ায় পড়েছিলাম। সুরের প্রেমে আবদ্ধ হয়েছি।
তাহলে কেন আমি আসল সুরকারকে চিনে নিতে পারলাম না? কেন মিথ্যার বেড়াজালে বন্দী হয়ে গেলাম আগে? তবে একদিক দিয়ে ভালোই হয়েছে, ওই মেয়েটার সামনে আমাকে আর পড়তে হয়নি। এত চেষ্টার পরও আমি তার অবধি যেতে পারিনি। নাহলে না জানি কি বলতাম আর কি করতাম, হয়তো মনের অনুভূতিগুলো ভুল মানুষের কাছে উপস্থাপন করতাম। কিন্তু এখন আর কোনো ভুল নয়, আর নয় কোনো লুকোচুরি। আমি পেয়ে গেছি আমার মেঘবালিকাকে। যে সুরে আমি উন্মাদ হয়েছি সে সুরের মানুষে বিলীন হতে আর বাধা নেই আমার। তবে আমাকে মাফ করে দিও চারুলতা। আমি তোমাকে চিনতে পারিনি, বুঝতে পারিনি তোমাকে। কিন্তু তোমার ওই মুখের খিলখিলিয়ে হেসে উঠা ঠিকই আমার হৃদয়ে ঢেউ খেলে গিয়েছিল সেদিন। একরাশ ভালো লাগা জেকে বসেছিল আমার মন গহীনে। এই জন্যই বুঝি সব কিছু ছিল। মনে মনে ভাবে মাহিন, এখনো দাঁড়িয়ে আছে সে। থেমে যায় চারু। সবাই যেন এতক্ষণে নিজের অস্তিত্ব খুঁজে পায়। নড়েচড়ে উঠে সবাই, এরপর করতালির শব্দে ভরে যায় চারিপাশ। চারু মুখে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে আছে। বেহালা থেমে যাওয়ায় মাহিন চমকে উঠে কিছুটা। মনে মনে আফসোস হয় তার এটা ভেবে যে এত কাছে থেকেও আজ সুরের তালে নিজেকে হারাতে পারল না সে। সব কৌতূহল, বিস্ময়, গোপনীয়তা উন্মোচনেই গ্রাস করে নিয়েছে আজ। চারুকে ধন্যবাদ দিয়ে তার জায়গায় যেতে বললে চারু বেহালা হাতে চলে আসতে থাকে। তখন মাহিন চারুলতা বলে ডেকে উঠে। অবাক চাহনিতে তাকায় মাহিনের দিকে চারু। তার প্রিয় গায়ক তাকে ডেকেছে, এটা যেন স্বপ্নের মতো লাগছে চারুর কাছে। চারুর ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়ে আসে। এটা তোমার বেহালা? এই সুর তোমার? এক আকাশ কৌতূহল আর জানার আগ্রহ নিয়ে বলে মাহিন। কিন্তু চারু ঘাবড়ে যায় এতে একটু। মাহিনের কথায় কপালে ভাঁজ পড়ে দুইটা। মুখের হাসিটা কিছুক্ষণের জন্য ছুটি নেই। হ্যাঁ, এটা তো আমারই বেহালা। হাসার চেষ্টা করে বলে চারু। মাহিনের দুচোখ জুড়ে প্রেম, অনুভূতি, আবেগ চারুর প্রতি। মোহনীয় চাহনি তার চারুর উপর। কোনো সমস্যা ভাইয়া? স্টেজে দায়িত্বরত ছেলেটা বলে মাহিনকে উদ্দেশ্য করে। সমস্যা, অনেক বড় সমস্যা। আমার মনের অসুখে আমি তলিয়ে যাচ্ছি এবার। হারিয়ে যাচ্ছি তার ওই গাঢ় কাজল আখিতে। বিড়বিড় করে বলে মাহিন। কিছু বলছেন ভাইয়া? ছেলেটার কথায় মাহিন সজ্ঞানে আসে। চারু তো সন্দিহান চোখে তাকিয়ে আছে মাহিনের দিকে। মাহিনকে কেমন জানি লাগছে তার কাছে। না না, কোনো সমস্যা নেই। আসলে উনি অনেক ভালো বেহালা বাজান, এত সুন্দর উনার বেহালার প্রতিভা। সত্যি বড়ই মুগ্ধ আমি। মাহিনের কথায় চারু ঠোঁট এলিয়ে হেসে ধন্যবাদ দেয়, এরপর চলে আসে। কিয়ান স্টেজের পাশে দাঁড়িয়ে ভ্রুকুঁচকে সবটা দেখছিল। মাহিন চৌধুরীর সাথে চারু এত কি কথা বলছে বোঝার চেষ্টা করে। চারু স্টেজ থেকে নামতেই কেয়া এসে জড়িয়ে ধরে চারুকে। দোস্ত, সেই সুন্দর হয়েছে রে। বরাবরই তোর বেহালার সুর মানে অন্য কিছু, তবে আজ যেন আরো বেশি সুন্দর ছিল ওই সুর। সে সব না হয় বুঝলাম, কিন্তু আপনার এত দেরি কেন শুনি? মৃদু রাগী গলায় বলে চারু। কেয়া জিহ্বায় কামড় দেয়, ঠিক এই ভয়টাই করছিল, আর তাই হলো। সরি রে জানু, আসলে একটু দেরি হয়ে গেছে।
তবে ভাগ্যিস বেশি দেরি করিনি, না হলে তো আমি তোর বেহালা মিস করে যেতাম। ওইটাই ভালো ছিল তোর জন্য। চল এবার বসি গিয়ে। কেয়ার আর চারু তাদের জায়গায় যায়। কথা ওই বেহালাটা তোমার ছিল না, এটা আগে বলনি কেন? তুমি যে বেহালা বাজাতে পারো না এটাও তো বলনি আমাদের। মায়ার কথায় কথা চমকানো চোখে তাকায় মায়ার দিকে। কথা জানতো আজ তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমি তো তোমাদের বলতে চেয়েছিলাম সেদিন, কিন্তু তোমরাই তো শুনোনি আমার কথা। তাছাড়া এরপর আর বলার প্রয়োজন হয়ে উঠেনি, তাই বলা হয়নি। এখন তো জেনে গেছো বেহালাটা কার আর কে বাজায়। নতজানু গলায় বলে কথা। মায়া একটা দীর্ঘশ্বাস ছাড়ে কথার কথায়। সত্যি ভুলটা তাদেরও, ওরাই ভালো করে শুনেনি বা বুঝতে চায়নি। তবে এখন যে সবটা স্বচ্ছ হয়ে গেছে এটাই ভালো। খাঁটি সোনা রেখে আমি এতদিন রূপোর প্লেট ধরেছিলাম। চারুকে দেখে হঠাৎ বলে উঠে এই কথা মায়া। কিন্তু চারুর বোধগম্য হয় না মায়ার কথাটা। তোমার কথা বুঝলাম না মায়া, জিজ্ঞাসু দৃষ্টি রেখে বলে চারু। কিন্তু কথা ঠিকই বুঝতে পেরে মায়ার কথাটা। না কিছু না। তুমি অনেক সুন্দর বেহালা বাজাও, আমি তো জানতামই না ওই বেহালার সুর তোমার ছিল। প্রথম যেদিন ভার্সিটিতে পা রাখি সেদিন শুনেছিলাম তোমার বেহালার সুর, আর বিশ্বাস করো আমি যেন ওই সুরে হারিয়ে গিয়েছিলাম। কিন্তু বুঝিনি ওই মধুমাখা সুরের মানুষ এই মিষ্টি মানুষটা ছিল। শুধু তুমি নয় মায়াবিনী, যে শুনে সেই হারিয়ে যায় চারুর বেহালার সুরে। আত্মবিশ্বাসের সাথে বলে নাভেদ। হারানোর মতোই তো সে সুর, তাই তো বাধ্য হয় সবাই। আচ্ছা বাবা অনেক হয়েছে, এত প্রশংসা করো না। আমি এতটাও ভালো বেহালা বাজাই না যতটা তোমরা বাড়িয়ে বলছো। না চারু, আমরা একটু বানিয়ে বলছি না। ভালোবেসে অন্তরে অন্তরে চিরতরে লিখে রেখো আমারই নাম। এই মন তোমাকে দিলোয়াম মিষ্টি কণ্ঠে গেয়ে উঠে মাহিন। চারুরা এতক্ষণ তাদের নিজেদের মতো ব্যস্ত ছিল কথা বলতে। মাহিনের গান শুনে চুপ হয়ে যায় সবাই। মাহিনের দৃষ্টি চারুর দিকে। তাকে উৎসর্গ করে যেন এই গান গাওয়া তার। চারু মাহিনের গানের তালে ঠোঁট নাড়াচ্ছে। অনেক ভালো লাগে মাহিনের গান চারুর কাছে। মাহিনের গানের গলাটা অনেক সুন্দর, যার জন্য হয়তো চারুর এত পছন্দ। তোমার ভাই অনেক সুন্দর গান করে, কিন্তু আমার তো অনেক ভালো লাগে তোমার ভাইয়ের গানগুলো, হেসে বলে চারু। তাহলে একদিন এসো আমাদের বাড়িতে, তোমার বেহালার সুর আর ভাইয়ার গানের আসর জমানো যাবে। মায়ার কথায় চারু খিলখিলিয়ে হেসে বলে এটাও কি সম্ভব? কেন সম্ভব নয় চারু? তুমি না বললে আমার ভাইয়ার গান তোমার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে তো, কিন্তু উনি এত বড় গায়ক। সময় কোথায় আমাদের দেওয়ার মতো? তুমি ভুল ভাবছ চারু। আমার ভাইয়া একদম অন্য রকম মানুষ। যদি কখনো আলাপ হয় তো বুঝবে কত মজার মানুষ আমার ভাইয়া। এটা জানি, উনি অনেক ভালো মনের মানুষ। তাছাড়া আজ উনি নিজে থেকে কথা বলেছেন আমার সাথে, ভালো লাগলো অনেক উনার কথা শুনে। এরপর চারু আর কিছু না বলে গান শোনাতে মনোযোগ দেয়।
রাতে ছাদে পা ঝুলিয়ে বসে মনের আনন্দে গান বলছে মাহিন। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো টানা টানা, কপালেরও টিপ যেন জোনাকির দ্বীপ। তোমার প্রেমে পড়েছি, তুমি করো না মানা। মায়া ছাদে আসে তার ভাইয়ের কাছে। মায়া আগে মাহিনের ঘরে যায়, কিন্তু পায় না, তাই মায়া ছাদে আসে সোজা, কারণ সে জানে তার ভাইয়া এখন একমাত্র ছাদেই থাকবে। অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরেছে ঘণ্টাখানিক আগে। মাহিনের মনটা আজ অনেক ভালো আর আনন্দিত হয়ে আছে, কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ার আনন্দে বিভোর হয়ে আছে। এখন অপেক্ষা প্রিয় মানুষটার কাছাকাছি যাওয়া, তার সাথে সখ্যতা করার। ঘুমাবি না ভাইয়া? পেছনে থেকে বলে উঠে মায়া। মায়ার কথায় চমকায় না মাহিন, বরং সাবলীল ভাবেই বসে থাকে ঠোঁট হাসি নিয়ে। মায়ার কথা শুনে গানের ভয়েসটা আরো বাড়িয়ে দেয়। মায়া মুচকি হেসে ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায় পিলারের সাথে হেলান দিয়ে। আচ্ছা ভাইয়া, যখন জানতে পারলি এই বেহালার সুর কথা নয় চারুর, তখন তোর মধ্যে কেমন ফিল হয়েছিল? মায়ার কথায় মাহিনের গান থেমে যায়। ব্যথিত নয়নে তাকায় সে। আমি অতি আশ্চর্য হয়ে গিয়েছিলাম জানিস। আমি যাকে মেঘবালিকা ভাবছি, যার সুরে আমি বিলীন হয়ে বসে আছি, সে মানুষটাকেই চিনতে পারলাম না। আমার এতটা ভুল হলো আমার মনের মানুষটাকে চিনতে। তার মানে তুই বলতে চাইছিস তুই কথাকে নয় চারুকে ভালোবাসিস এখন? কৌতূহলী হয়ে বলে মায়া। মাহিন থমকে যায় মায়ার প্রশ্নে। বিমূঢ় দৃষ্টিতে তাকায় মায়ার দিকে। কি হলো বল? তুই না এতদিন কথাকে ভালোবাসছিলি, তাহলে আজ? না মায়া, আমি চারুকেই ভালোবেসেছি। আসলে আমি তো প্রেমে পড়েছি ওই বেহালার সুরের, বেহালার টানে আমি জড়িয়ে গেছি, তাই ওই সুরের মালিক যে সেই আমার ভালোবাসা ছিল। আমি তো মানুষ দেখে ভালোবাসিনি, আর না কাউকে দেখে মুগ্ধতা এসেছে। আমি তো বিভোর ওই সুরে। মায়া বুঝতে পারে তার ভাই কি বুঝাতে চাইছে। তবে আমার কি মনে হয় জানিস, কথাকে একবার সরি বলা দরকার। না জেনে প্রথম দিন অনেক কথা বলেছি মেয়েটাকে, কিন্তু একটা কথা ভাব। কথা কিন্তু সেদিন একটিবারের জন্য বলেনি, সেই মানুষটাও ছিল না। আর আমরাও ওর হাতে বেহালা দেখে ভেবেই নিয়েছিলাম ওই সুর কথায় তুলতেছিল। কথারও কোনো দোষ নেই ভাইয়া, আসলে পরিস্থিতিটাই এমন ছিল যে আমরা কেউই কিছু বুঝতে পারিনি বা বুঝতে চাইনি। যাই হোক, এখন কি করবি? উৎসুক দৃষ্টি রেখে বলে মায়া। কি আর করব? চারুলতার ওই সুরের মায়ায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে তো গিয়েছি অনেক আগেই। এখন তার মধ্যে হারিয়ে যাওয়া বাকি। অল দ্য বেস্ট মুচকি হেসে বলে মায়া, এরপর ভাইকে সাথে নিয়ে নিচে নেমে আসে। গল্পের মধ্যে কথাগুলো বলার জন্য দুঃখিত, আপনারা সবাই গল্পটা নিয়ে ধৈর্যহারা হয়ে উঠছেন। বুঝতে পারছি অনেক কৌতূহল আপনাদের মধ্যে গল্পটা নিয়ে। তবে আপনারা এটা ভুলে যাচ্ছেন যে একজন লেখক বা লেখিকা একটা গল্প লেখার আগে থিম ভেবে নেই। সে কি করে গল্পটা উপস্থাপন করবে, গল্পটা এগিয়ে নিয়ে যাবে। আর গল্পের মধ্যে অবশ্যই কিছু কারণ থাকে যার ফলে চরিত্রগুলো অনেক সময় ভিন্নভাবে প্রকাশ পায়, আর সেটা গল্পের মধ্যেই জানা যায়। তাই বলবো কেউ ধৈর্যহারা হবেন না, আমাকে আমার মতো এগিয়ে যেতে দিন।
আপনাদের যত কৌতূহল আগ্রহ সবটা ক্লিয়ার হয়ে যাবে সামনে। ধন্যবাদ। পরের দিন সকালে জামিলা বিবি বাড়ির সবাইকে একসাথে জড়ো করেন তার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। ছোটদের তিনি আসতে বারণ করেছেন। সামাদ ইহসান, ছানোয়ার ইহসান, নেহারুন নেছা, নাজমা বেগম সবাই উপস্থিত সেখানে। জামিলা বিবি ভীষণ গম্ভীর মুডে আছেন, দেখেই বোঝা যাচ্ছে তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চান। কেন ডেকেছ আমাদের, তাড়াতাড়ি বলো মা। আমার তো অফিস আছে, কিছুটা উত্তেজিত হয়ে বলে ছানোয়ার। চুপটি করে বসো দেখি, ডেকেছি যখন বলবো তো নিশ্চয়। আর শোন সবাই, আমার কথা মন দিয়া শুনবি তোরা। আমি কিয়ান আর কথার বিয়ার কথা বলার জন্য তোগো আয়তে কইছি। জামিলা বিবির মুখে এই কথা শোনার পর সবাই চমকে উঠে। অবাক হয়ে তাকায় জামিলা বিবির দিকে। এইসব কি বলছো মা তুমি? বিচলিত হয়ে বলে সামাদ এহসান। সবাই ঘাবড়ানো ফেসে তাকিয়ে আছে। সবাই বর্ষর একটা ধাক্কা খান যেন। নেহারুন্নেছা যেন বেশি শকট তার শাশুড়ি মায়ের কথায়। নাজমা বেগম বেশ স্বাভাবিক, কারণ তিনিও তো চান কথার বিয়ে কিয়ানের সাথে হোক। আমি তো সোজা ভাবেই কইলাম সামাদ, বুঝস নাই আমার কথা। কিয়ান আর কথার বিয়ের কথা বলছি। কিন্তু মা চারু যে কিয়ানকে ভালোবাসে, সব কিছু জানার পরও এই কথা কিভাবে বলতে পারো তুমি? বিস্ময় নিয়ে বলে ছানোয়ার এহসান। আমি ভুলটা কি বলেছি বাবা? তাছাড়া কিয়ানের সাথে তো কথারই বিয়ে কথা। ভুলে গেছিস সব তোরা? মা এমনটা বলো না। আমার মেয়েটা জীবনে কখনো সুখ পায়নি। ও কিয়ানকে নিয়ে ভালো থাকতে চাই। চারুর মন প্রাণ জুড়ে কিয়ান। সেই ছোট থেকে ও কিয়ানকে নিয়ে স্বপ্ন দেখে বড় হচ্ছে, সেখানে তুমি কিনা বলছো কথার সাথে কিয়ানের বিয়ের কথা। সামাদ ঠিকই বলেছে মা। তাছাড়া আমি নিজেও চারুকে মনে মনে মেনে নিয়েছি। কিয়ানকে অনেক ভালোবাসে চারু। কিয়ানের থেকে চারুকে আলাদা করা আমার পক্ষে সম্ভব না। ছানোয়ার এহসান বলে সামাদ এহসানের কথা শেষ হতেই। তুই কি ভুলে যাইছিস সামাদ, মেয়ে তোর একটা না দুইটা মেয়ে তোর। রাগী গলায় বলে জামিলা বিবি। সব সময় চারু চারু কইরা তুই কথা রে অবহেলা করছস। আজও তুই চারুর জন্য কথার দিকটা ভাবছস না। তুই কি ভুইলা গেছস কথার অতীত? আমি কেন কথার বিয়া কিয়ানের লগে দিতে চাই এইটা কি তোগো আবার কওন লাগব? তুই কেমন বাপরে সামাদ? এক মেয়ের জন্য আরেক মেয়ের জীবন ভাসাইতে চাস? থমকে যায় সামাদ এহসান। নয় পড়ে সবাই। তুমি কখনো আমার মেয়েটাকে ভালোবাসনি, কদর করনি। সব সময় শুধু চারু চারু করে গেছ। কথার জন্য তোমার কোনো ভাবনা চিন্তা নাই। শুধু জন্ম দিল বাপ হওয়া যায় না, এটা হয়তো তুমি ভুলে গেছ। কোনো দায়িত্বটা পালন করছো আমার মেয়ের প্রতি। সব সময় তো ওই চারুরে নিয়ে পড়ে থাকছ। কান্না করতে করতে বলেন নাজমা বেগম। তুই ভুল বললি ছোট। তোর মেয়ে সবাইকে পেয়েছে, সবার ভালোবাসা কদর, এমনকি সবার মন জুড়ে আছে। কখনো কোনো কিছুর অভাব তো হতে দেয়নি।
তারপরও তুই কখনো দেখতে পাস নাই বাবার ভালোবাসাটা কথার উপর। সামাদ যেমন চারুকে আগলে রেখেছে তেমন কথাকেও আগলে রেখেছে সব সময়। কিন্তু তুই চারুর দিকটা দেখ। আমার চারুটার ভালোবাসার মানুষ আর কই বল? কখনো কি একবারও কাছে টেনে দেখেছিস মেয়েটাকে? একবারও কি মেয়ে মনে করেছিস? সব সময় দূরছাই ব্যবহার করে দূরে রেখেছিস। তোরা যে ওকে মানতে পারিস না এটা নিয়ে কোনো সমস্যা চারু বা আমাদের কারো নাই। মেয়েটা দুঃখ সঙ্গী করে বড় হয়েছে, এখনো না হয় তাই হবে, তাই বলে ওকে একবারে মেরে ফেলিস না তোরা। কথাগুলো বলতে গিয়ে বারবার গলা ধরে আসছিল নেহারুন্নেছার। অনেক কষ্টে কান্না আটকিয়ে কথাগুলো বলেন তিনি। তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে ভাবি। আমার মেয়েটার সব কিছু জানার পর কে বিয়ে করবে বলতে পারো? আমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে সেটা আমি মা হয়ে বসে বসে দেখতে পারবো না নাজমা বেগম বলে। এত কথা শুনবার চাইনি। আমি যা কইছি তাই হইব। আমি জানি কিয়ান দাদুভাই এখানে দ্বিমত করবে না। জামিলা বিবি বলে, মা আর একবার ভাবো প্লিজ। আমি জানি তুমি চারুকে পছন্দ করো না, তার মানে এই না তুমি ওকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। সহ্য করতে পারবে না আমার মেয়েটা। মানতে পারবে না ওর প্রিয়কে অন্য কারো সাথে। আমি হাত জোর করছি মা, তুমি এসব কথা বলো না। অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেন সামাদ ইহসান। তাহলে তুই বল আমায় যে কথার কি হইব? ওর ভবিষ্যৎ কি হইব? কে করব বিয়া ওরে? কিয়ানের ভুলের জন্য ওর জীবনটা নষ্ট হইয়া গেছে। সব কিছু হারিয়েছে ও। তুমি ওইটা ভুল কেন বলছো মা? ওইটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। কিয়ান ইচ্ছে করে কিছু করেনি, সব দায় তুমি আমার ছেলের উপর দিতে পারো না। হ্যাঁ মানছি কথার অনেক বড় ক্ষতি হয়েছে, তাই বলে এই নয় যে সেটা কিয়ানের উপর চাপাতে হবে। ঘটনাটা কাকতালীয় ছিল। তাহলে কেন মিছেমিছি আমার ছেলেটাকে দোষী করছো? উত্তেজিত কণ্ঠে বলে ছানোয়ার ইহসান। ঘটনাটা যে কিয়ানের থাইকাই ঘটছে এটা তো অস্বীকার করতে পারবি না তোরা। তাই যেভাবে হোক হয়েছে ঘটনা, আর তাই দায় কিয়ানরেই নিতে হইব। দেখ বাবা আমি এত কথা বুঝি না। এই বাড়িতে আমার কথা শেষ কথা, এতদিন এটা যাই না আসছি, এখন যদি তোরা আমার কথা মানতে না চাস তো কইয়া দে, আমি চলে যাই বাড়ি ছাইরা। জামিলা বিবির কথায় সবাই নিরাশ হয়, হতাশ হয়ে বসে থাকে। সবার মাথায় একটাই চিন্তা, যদি চারু শুনে তাহলে ও কি করবে? কি করে মানবে সব কিছু? সামাদ ইহসান ভেঙে পড়েন অনেক। তোকে কি কোনোদিনই সুখী করতে পারবো না চারুমা? কি করব আমি এখন, আমি যে বড্ড নিরুপায় হয়ে গেলাম। মনে মনে বলেন সামাদ ইহসান। তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছ তখন আমাদের তো আর কিছু বলার নাই, তবে তোমার কাছে অনুরোধ এখন ওদের কাউকে কিছু জানিও না, কিয়ান চাকরি পেয়ে নিক একটা। তারপর না হয় আমরা এটা নিয়ে আগাবো। সব ভাবনা চিন্তা আমি কইরা রাখছি, তোদের ভাবতে হইব না। কিয়ান চাকরি পাক আর না পাক, আমি সামনে ভালো দিন দেইখা তোগো জানাবো। এখন আপাতত চুপ থাকি আমরা। কথাটা বলে জামিলা বিবি উঠে যায়। নেহারুন্নেছা ছুটে ঘরে চলে যায়। সামাদ ইহসান আর ছানোয়ার ইহসান দুজন দুজনের দিকে তাকিয়ে ঘরে উঠে আসেন এলোমেলো পায়ে,
এত বড় একটা ধাক্কা কেউই মেনে নিতে পারছে না। নেহারুন্নেছা ঘরে এসে বিছানার উপর বসে কান্না করতে থাকেন। চারুর কথা ভাবলেই তার ভেতরটা ভেঙেচুরে খান খান হয়ে যাচ্ছে। ছানোয়ার ইহসান ঘরে এসে নেহারুন্নেছাকে কাঁদতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। কেন ছেলে মানুষই করছো নেহা? এইভাবে কেঁদে কি হবে? মা বলল, আর তোমরা রাজি হয়ে গেলে? একবারও আমার চারুটার কথা ভাবলে না? তোমরা সবাই জানো চারু কতটা পাগল কিয়ানের জন্য। ও যদি শুনে কিয়ানের বিয়ে কথার সাথে, তাহলে কি হবে ভাবতে পারছো? কেন নেহা, এটা ভুললে চলবে না আমাদের যে কিয়ানের সাথে কিন্তু কথারই বিয়ে হওয়ার কথা ছিল। আর আমরা বলেছিলাম সেটা। হ্যাঁ মানছি চারু পাগলামি করে, কিয়ানকে ভালোবাসে। ছোট থেকে ও কিয়ানকে অন্যভাবে দেখে এসেছে। আমরা তো ভাবতাম বড় হলে চারু বদলে যাবে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে চারুর অনুভূতিগুলো যে আরো মজবুত হতে থাকবে কিয়ানের প্রতি ভাবিনি। চারুর এমন পাগলামো, কিয়ানের প্রতি প্রেম দেখেই কিন্তু আমরা চারুকে মনে মনে মেনে নিই। কিন্তু আজ মা যেটা বলল, সেটা তো ভুল নয়। সত্যি তো কথার কি হবে? ওর জীবনটা তো কিয়ানের জন্য নষ্ট হয়ে গেছে, ওর জীবনের সবচেয়ে বড় সম্পদ ও হারিয়ে বসে আছে। তুমিও এই কথা বলছো? এখানে আমার ছেলের দোষটা ছিল কোথায় বলতে পারো? ওইটা একটা দুর্ঘটনা ছিল। তার দায় আমার ছেলের উপর কেন ফেলছো তোমরা? শুধু কি কথারই ক্ষতি হয়েছে? ওই ঘটনার পর থেকে আমার ছেলেটা যে হাসতে ভুলে গেছে সেটা চোখে পড়েনি তোমাদের? আমার ছেলেটা তো এমন ছিল না। আমার হাসিখুশি থাকা ছেলে যে দিনের পর দিন নিজেকে গুটিয়ে নিয়েছে, চুপচাপ হয়ে গেছে, সেটা কারো চোখে পড়েনি তোমাদের? দেখো নেহা, মায়ের উপর কথা বলার অধিকার আমাদের নেই, আর উনি যেটা ভালো মনে করেছে সেটাই করছে। চারুর কষ্ট হলেও এটা মানতে হবে ওকে। আমাদের হাতে কোনো কিছু নাই। কথাগুলো বলে ছানোয়ার ইহসান বাথরুমে ঢুকে যান। নেহারু, হ্যাঁ তোমরা তো পাষাণ হয়ে গেছ। একটা মেয়ের জীবন সাজাতে গিয়ে আরেকটা মেয়ের স্বপ্ন ধূলিসাৎ করে তুলছ, সেটা তোমরা কেউ ভাবছ না। কি অপরাধ করেছে মেয়েটা যার জন্য এত শাস্তি পেতে হবে? জন্মের পর থেকে কখনো সুখের মুখ দেখেনি। যেটা আঁকড়ে ধরে বাঁচতে চাই তোমরা সেটাই ছিনিয়ে নাও ওর থেকে, চিৎকার করে বলে কথাগুলো নেহারুন্নেছা। যাতে করে ছানোয়ার ইহসাবের কর্ণপাত হয়। চারুলতা। চারু ক্লাস করে, ক্লাসরুম থেকে বের হতেই পেছনে থেকে ডেকে উঠে মাহিন। চারু পিছু ঘুরে মাহিনকে দেখে চমকে যায়। চারুর সাথে কেয়া, কথা, নাভেদ আর মাও ছিল। মাও এখন ওদের একজন। বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে চারুর সাথে। আপনি? ক্ষীণ কণ্ঠে বলে চারু। কেন বিরক্ত করলাম এসে? কৌতূহল নিয়ে বলে মাহিন। আরে না না, ছি ছি, কি সব বলছেন? আপনি হঠাৎ এখানে এই সময়, তাই একটু অবাক হয়েছি। সব থেকে বড় কথা, আপনি আমার নাম ধরে ডাকছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। মুচকি হেসে বলে চারু। আমি তোমার বাস্তবতা চারুলতা, কোনো স্বপ্ন নয়, ঘোর লাগা কণ্ঠে বলে মাহিন। মাহিনের কথাটা চারুর কাছে কেমন অদ্ভুত মনে হয়। তাই ভ্রু কুঁচকে বলে, মানে? সবাই দাঁড়িয়ে চারু আর মাহিনের কথা শুনছে।
চারুর মতো সবাই অবাক মাহিনকে এখানে এইভাবে দেখে, এত বড় সিঙ্গার তাদের সামনে এমন সাধারণভাবে দাঁড়িয়ে। যে কারো অবাক হওয়ার কথা। মানে এই যে তোমার বেহালার সুর আমাকে এখানে টেনে নিয়ে এসেছে, আবারও বিভোর করে রেখেছে সারাক্ষণ। বারবার মন চাচ্ছে তোমার ওই সুমিষ্ট বেহালার সুরে নিজেকে বিলিয়ে দিই। মাহিনের এমন আবেগপ্রবণ কথায় চারু খিলখিলিয়ে হেসে উঠে। যে হাসিটা ছাড়া যেন চারু একদম বেমানান। চারুর খিলখিলিয়ে হেসে ওঠা মাহিন দুচোখ ভরে উপভোগ করছে। হৃদয়ে তার প্রশান্তির জোয়ার বয়ে যাচ্ছে। মায়া ওর ভাইয়ের অবস্থা দেখে ঠোঁট চেপে হাসে সবার আড়ালে। আমার বেহালার সুর তাহলে আপনাকেও মুগ্ধ করে তুল্য রসিকতা করে বলে চারু। শুধু মুগ্ধ নয় চারুলতা। আমাকে অস্তিত্বহীন করে রেখেছে তুমি ছাড়া। সেটা কিভাবে বোঝায় তোমাকে? মনে মনে বলে কথাগুলো মাহিন, চারুর সামনে আর বলা হয়ে ওঠে না তার। কেন পারে না বুঝি। মাহিনের এই কথায় চারুর হাসি থেমে যায়। চারু আমি ওই পাশটায় গেলাম, তোমরা কথা শেষ করে আসো। কথাটা বলে কথা চলে যেতে যায় তখন মাহিন কথাকে ডেকে উঠে। কথা মাহিনের ডাকে ঘাবড়ে যায়। কি বলবে ভেবে চিন্তিত হয়ে উঠে। সরি। সেদিন ভুল করে আপনাকে অনেক কথা বলে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম ওই সুর মাহিনকে কথা শেষ করতে না দিয়ে কথা বলে, ইটস ওকে। আমি কিছু মনে করিনি, আসছি বলে কথা এক প্রকার পালিয়ে যায় সেখানে থেকে। মাহিন ভ্রু কুঁচকে কথার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। কথাকে তার কাছে কেমন অদ্ভুত লাগে যেন। আমাকে শোনাবে না চারুলতা তোমার বেহালার মুগ্ধ করা সুর? আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি ওই সুর আরও একবার শোনার জন্য। এ যেন সংকোচহীন এক নিদারুণ আবদার, যেটা চারু কেন কারোরই উপেক্ষা করার সাধ্যি নেই। চারু মুচকি হেসে বলে, আপনি এসেছেন আমার বেহালার সুর শোনার জন্য আর আমি আপনাকে সে সুরে বাঁধব না। তা কখনো হয়? চলুন তবে। এরপর চারু সবাইকে নিয়ে একটা গাছের ছায়ায় যায়। চারু সুর তুলতেই ভিড় জমে যায়। একে তো চারুর বেহালার সুর, তার উপর মাহিন চৌধুরী স্বয়ং উপস্থিত। সবাই বেশ উল্লাসিত মেজাজে আছে। কিয়ান এতক্ষণ ভার্সিটি ছিল না, একটা কাজে বাইরে ছিল। ভার্সিটি এসে তার বন্ধুদের পাশে বসতেই অমিত বলে, চারুর বেহালায় সত্যি জাদু আছে রে কিয়ান, নাহলে দেখো না এই বেহালার সুর শোনার জন্য এত বড় সিঙ্গার ছুটে আসে। অমিতের কথার আগামাথা কিছুই বুঝে না কিয়ান, তাই বিস্ময় চোখে তাকিয়ে বলে, মানে? আরে মাহিন চৌধুরী এসেছে আমাদের ভার্সিটিতে। আর এসেছে কেন জানিস? চারুর বেহালার সুর শোনার জন্য। গতদিন ফাংশনে শুনেছিল না চারুর বেহালা, এতে তো উনি পুরাই ফিদা হয়ে গেছে, তাই আজ আবার এসেছে। আর চারু তো উনাকা বেহালা বাজিয়ে শোনাচ্ছে ওইখানে। চল আমরাও যাই বলে অমিত উঠে দাঁড়ায়। নাহ, তোরাই যা। আমার কাজ আছে একটা প্রিন্সিপালের রুমে। কথাটা বলেই কিয়ান গটগটে পায়ে চলে যায় সেখান থেকে। অমিতরা আর কিছু না ভেবে চারুর কাছে যায়। কিয়ান একটু দূরে যেতেই থেমে যায়। দূর হতে তাকায় ওই ভিড় হওয়া জায়গায়। দীর্ঘশ্বাস ছাড়ে একটা। এরপর আবারও সামনের দিকে এগিয়ে যায়। চারু বেহালা থামিয়ে মিষ্টি একটা হাসি ঝুলিয়ে তাকায় মাহিনের দিকে।
মাহিন যেন এখনো একটা ঘোরের মধ্যে আছে, বেহালার সুর তার মধ্যে এখনো বেজে যাচ্ছে। এবার খুশি তো আপনি গায়ক মশাই। চারু কথায় মাহিনের ধ্যান ভাঙে না, বরং আরো তীব্রতা জেকে বসল আমার মাঝে ওই সুর শোনার। যতই শুনি ততই কম মনে হয়। মাহিনের কথায় চারু আবারও খিলখিলিয়ে হেসে বলে, আপনি সত্যি মজার একটা মানুষ। মায়া ঠিকই বলেছিল। তবে বেহালা তো আজ আর বাজবে না। আমার বেহালা সব সময় সুর তুলে না গায়ক মশাই। আজকে আপাতত এইটুকু চলবে, আবার না হয় কালকেটা পোষাতে চলে আসব। প্রেমময় কণ্ঠে বলে মাহিন। ভাইয়া তুই বাড়ি যাবি এখন? ওদের কথোপকথনের মধ্যে বলে উঠে মায়া। মাহিন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। তাহলে চল আমিও যাব তোর সাথে, আমাদের ক্লাস শেষ। এরপর চারুদের থেকে বিদায় নিয়ে চলে যায় মায়া আর মাহিন। এই সিঙ্গারের কাহিনী কি বলতো? শুধু কি চারুর বেহালার সুরে ছুটে এসেছে নাকি এর মধ্যে অন্য কিছু আছে? তামান্না বলে কেয়ার কানে ফিসফিস করে। কি থাকবে আবার? জানিসই তো চারু কত ভালো বেহালা বাজায়, ওর বেহালায় সবাই মুগ্ধ হয়, তেমন উনিও হয়েছে। এর বেশি কিছু না। আর যদি বেশি কিছু থেকেও থাকে, তাতে লাভটা কি? চারুর মধ্যে তো অন্য একজনের বাস। তোরা কি বলছিস রে? একটা ভ্রু উঁচিয়ে বলে চারু। না রে কিছু না, চল বাড়ি যাই আমরাও। এরপর সবাই একে একে বিদায় নেই। চারু পুরো ভার্সিটি একবার চোখ বুলিয়ে নেয় একজনকে দেখার আসে, কিন্তু তার চোখ দুটো হতাশ হয়ে ফিরে আসে। 2 তালা ভবন থেকে দাঁড়িয়ে সবটা দেখছিল কিয়ান। চারুর চোখ যখন তার প্রিয়কে খুঁজতে ব্যস্ত তখন ওই চোখ জোড়া সে মানুষটাতেই আটকে ছিল। কেটে যায় বেশ কিছুদিন। চারুর সাথে মাহিনের বেশ সখ্যতা গড়ে উঠেছে এই কদিনে। মাহিন নিয়ম করে রোজই চারুর কাছে আসে বেহালার সুর শোনার অজুহাতে। আর প্রতিদিনই নতুন করে মুগ্ধ হয় চারুকে দেখে। মায়া, ভালোবাসা, প্রেম গাঢ় হতে থাকে মাহিনের। মায়ার সাথে নাভেদের সম্পর্কটা এখন ভালো। তবে দুজন বেশিরভাগ সময় ঝগড়া করে পার করে দেয়। ওদের কাণ্ড দেখে চারু হাসতে হাসতে লুটিয়ে পড়ে অনেক সময়। নাভেদ তো আগেই থেকে মায়ার মায়াতে আবদ্ধ হয়ে আছে, কিন্তু মায়া, সে তো ঝগড়ার ছলে নাভেদে আসক্ত হয়ে যাচ্ছে। যদিও তার অনুভূতি এখনো বুঝে উঠতে পারেনি। তবে নাভেদের সাথে কথা না বললে, ঝগড়া না করলে মায়ার যে কিছু ভালো লাগে না এটা সে বুঝে গেছে। চারুর সাথে মাহিনের সুসম্পর্ক হতে দেখে কথা বেশ খুশি হয়েছে। মাহিনকে চারুর আশেপাশে দেখলে তার যেন খুব ভালো লাগে। চারু বেহালা বাজিয়ে শোনায় আর মাহিন তার সুরেলা কণ্ঠের গান গেয়ে প্রতিদিন মুগ্ধ করে চারুকে। মাহিনের গানের সুর বেহালায় সুনিপুণ ভাবে উঠিয়ে মাহিনকে প্রায়ই চমকে দেয় চারু। তবে তার প্রিয়র প্রতি একটু অবহেলা হয়নি এতে। নিয়ম মাফিক সবই চলছে। দিন দিন তার প্রিয়র প্রতি অনুভূতি, ভালোবাসা, প্রেম আরও মজবুত হয়ে উঠছে। আচ্ছা চারু, মাহিন ভাইয়ার সাথে সময় কাটাতে কেমন লাগে তোমার? আচমকা এই প্রশ্ন করে উঠে কথা। চারু, কেয়া, তামান্না, মায়া আর কথা সবাই মিলে ভার্সিটির পেছনে পুকুর পাড়ে বসেছিল। আর তখনই এই কথাটা বলে কথা। চারু কৌতূহলী হয়ে তাকায় কথার দিকে।
কথাটা বোঝার চেষ্টা করে। মায়া তো ভীষণ আগ্রহ নিয়ে উৎসুক হয়ে আছে চারুর উত্তর শোনার জন্য। ভালোই লাগে। উনি তো অনেক ভালো আর সত্যি অসাধারণ মনের মানুষ। তাই আমি কেন যেকোনো মানুষেরই ভালো লাগবে উনার সাথে সময় কাটাতে। তেমন আমারও ভালো লাগে। তার থেকে বেশি ভালো লাগে উনার গানগুলো। অনেকটা আত্মবিশ্বাস আর দৃঢ়তার সাথে বলে কথাগুলো চারু। চারুর জবাবে কথার ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা যায়। মাও মুচকি হাসে। তবে সবচেয়ে ভালো তো লাগে আমার প্রিয়র সাথে থাকলে। পৃথিবীর সব সুখ, সব আনন্দ যেন মিছে হয়ে যায় আমায় প্রিয় আমার সাথে থাকলে। আমি নতুন করে সুখের রাজ্যে পাড়ি দিই, হারিয়ে যায় দূর অজানার ওই প্রেম শহরে। দুচোখ বন্ধ করে আবেগী হয়ে বলে চারু। চারুর এই কথায় কথার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মলিন হয়ে আসে মুখশ্রী। মায়ার মধ্যে কৌতূহল উকি দেয়। কপালে ভাঁজ আসে আপনা আপনি। বাকিদের অবস্থা স্বাভাবিক। কথাটা শেষ করে চারু খিলখিল করে হেসে উঠে। কথার দিকে তাকিয়ে বলে, ভালো লাগলো না আমার প্রিয়র প্রতি আমার অনুভূতি শুনে। চারুর কথায় ঘাবড়ে যায় কথা, বিচলিত হয়ে তাকায় সে। তোমার প্রিয় মানে? কে তোমার প্রিয় চারু? গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে মায়া। চারুর মুখে এখনো মৃদু হাসি লেগেই আছে। সে কি মায়া, তুমি জানো না আমাদের চারু রানীর একটা রাজা আছে? রসিকতা করে বলে কেয়া কথাটা। কিন্তু মায়ার মুখের বদন বদলে যায়। কৌতূহল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। কার কথা বলছো তোমরা? বিস্ময় নিয়ে বলে মায়া। আমার প্রিয়কে দেখতে চাও মায়া? চারুর কথায় মায়া সন্দিহান চোখে তাকিয়ে বলে হ্যাঁ। আসো তোমাকে দেখায় বলে চারু উঠে দাঁড়ালে পেছনে থেকে মাহিন চারুলতা বলে ডেকে উঠে। এ কি আপনি এখানে? হ্যাঁ চলে আসলাম। ভার্সিটিতে পেলাম না তোমায়, তাই ভাবলাম এখানেই থাকবে হয়তো। আর দেখো এখানেই পেলাম তোমাকে। মাহিনের কথায় চারু মুচকি হাসে, কথার মধ্যে হালকা আনন্দ আমেজ। তা হঠাৎ আমাকে এত খোঁজাখুঁজির কারণ কি গায়ক মশাই? আমি তোমাকে নিয়ে এক জায়গা যেতে চাই চারুলতা। অনুমতি দিবে আমায় তোমাকে সাথে নিয়ে যাওয়ার? অনুনয় করে বলে মাহিন। চারু কোনো কথা বলে না। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে মাহিনের দিকে। চারুকে আবার কোথায় নিয়ে যাবি ভাইয়া? কৌতূহলী হয়ে বলে মায়া। কিন্তু মাহিন উত্তর দেয় না মায়ার কথার। মাহিন তো আশাবাদী দৃষ্টিতে চারুর দিকে চেয়ে আছে। নিয়ে যান না। এখানে অনুমতি চাওয়ার কি আছে? আপনি আর চারু তো এখন বেশ ভালো বন্ধু হয়ে উঠেছেন। আমার মনে হয় না চারু না করবে। কি কথা ঠিক বললাম তো? রহস্যময়ী হাসি দিয়ে বলে কথা। চারু তাকায় কথার দিকে। এরপর ঠোঁটের কোণে হাসি নিয়ে এসে বলে, না যাওয়ার কি আছে? চলুন না, কোথায় যাবেন? কথার দিকে তাকিয়েই বলে চারু কথাটা। মাহিন খুশি হয়ে যায় চারুর কথা শুনে। তাহলে চলো। চারু বেহালাটা হাতে আর ব্যাগটা কাঁধে ঝুলিয়ে আগে চলে আসে। মাহিন চারুর পেছনে। মায়া বুঝতে পারে না তার ভাই কি করতে চাইছে। কেয়া তামান্না কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ওদের দিকে। আর কথা সে যেন বেজায় খুশি এতে।
মাহিন চারুকে নিয়ে একটা নির্জন জায়গায় আসে। জায়গাটা অনেক সুন্দর, চারিপাশে বড় বড় গাছে ঘেরা, একপাশ দিয়ে ফুলের গাছ লাগানো। জায়গাটা বাগান টাইপ, কিন্তু মাঝখান দিয়ে পিচ রাস্তা চলে গিয়েছে। অনেক সুন্দর তো জায়গাটা, খুশি হয়ে বলে চারু। তোমার পছন্দ হয়েছে চারুলতা? ঘোর লাগা কণ্ঠে বলে মাহিন। ভীষণ পছন্দ হয়েছে, এত শান্তশিষ্ট নিবিড় জায়গা কার না পছন্দ হবে শুনি। এত এত গাছপালা, সাথে ফুলের সুবাস, সত্যি মণিমুগ্ধকর দৃশ্য। চারু এদিক ওদিক ঘুরে দেখছে জায়গাটা, ঠোঁটের কোণে সুন্দর একটা হাসি ঝুলিয়ে। জানেন গায়ক মশাই এখানে বেহালা বাজানো, কথাটা বলে চারু মাহিনের দিকে ফিরতেই চমকে উঠে। ঘাবড়ানো চোখে অবাক হয়ে তাকায় মাহিনের চোখে। মাহিন চারুর সামনে এক হাঁটু ভাঁজ দিয়ে বসে, সামনে একগুচ্ছ কাঠগোলাপ ধরে আসে, মুখে তার কাঙ্ক্ষিত হাসি তো আছেই। চারুর মধ্যে ভীষণ বিস্ময়, কৌতূহল, কপালে সংকুচিত ভাঁজ। কারো শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটি মুহূর্তে ভালোবাসি। কারো হাসি যদি বেঁচে থাকার কারণ হয়, তাহলে আমি তোমার হাসি মনে করে প্রতি মুহূর্ত বেঁচে থাকি। জানি না এ কেমন অনুভূতি, কেমন মায়া, কেমন প্রত্যাশা। তুমি আমার মন, আকাশে উড়ে আসা সেই মেঘ, যা হঠাৎ এসে বর্ষণ নামিয়ে আবার হঠাৎ হারিয়ে যায়, কিন্তু তার স্বচ্ছ বৃষ্টির ফোঁটা স্পর্শ করে রেখে যায় ভুবন জুড়ে। তুমি আমার মেঘবালিকা, মেঘরাজ্যের। আর এই সবের ঊর্ধ্বে গিয়ে হলেও আমি বলতে চাই তোমায় ভালোবাসি চারুলতা। তোমার মায়ার কারাগারে আমি বন্দী। চারুর চোখের দিকে মায়াভরা চাহনিতে তাকিয়ে কথাগুলো বলে মাহিন। সে আর কোনোভাবে অপেক্ষা করতে পারছিল না। চারুকে হারানোর ভয় হঠাৎ তার মনে জেঁকে বসেছে কিছুদিন, তাই প্রতিটি মুহূর্তে ছটফট করতে থাকে। চারুকে হারিয়ে টিকে থাকার ক্ষমতা তার নেই, তাহলে সে নিঃস্ব। তাই তার চারুলতা যেন তার হয়ে থাকে। তাই আজ মাহিন অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় যে চারুকে সে তার মনের কথা, অনুভূতি, ভালোবাসা জানিয়ে দেবে। চারুর জন্য তার মনে যে আবেগ, সেটা চারুকে বলে নিজেকে হালকা করতে চাই। চারু শকট, ভীষণ রকম শকট পেয়েছে সে। মাহিনের থেকে এমন একটা কাজ, এমন একটা কথা আশা করেনি। চারুর অনুভূতিগুলো কিছু সময়ের জন্য থমকে যায়। দৃষ্টি নিথর হয়ে পড়ে থাকে মাহিনের দিকে, কিছুক্ষণ পিছিয়ে যায় চারু। চারুকে সরে যেতে দেখে মাহিনের বুকের মধ্যে ধক করে উঠে। তার মধ্যেকার আলোর রেখা মেঘে ঢেকে যায়। ঘোর অন্ধকার নামায় মনপ্রাচীরে। এইসব কি বলছেন আপনি গায়ক মশাই? কেন বলছেন এই কথা? দয়া করে এইসব বলবেন না, কাপা গলায় বলে চারু। মাহিন উঠে দাঁড়ায়, ব্যথিত নয়নে তাকিয়ে বলে, কেন চারুলতা? কেন বলবো না? আমি কি অন্যায় করেছি? ভুল কিছু বলেছি? অন্যায় করেছেন কিনা জানি না, তবে ভুল করেছেন, অনেক বড় ভুল, যার মাসুল আপনি দিতে সক্ষম কখনো হবেন না। আপনি আপনার কথা ফিরিয়ে নিন গায়ক মশাই। এটা কখনোই হয় না। কেন হয় না চারুলতা? কারণটা তো বলো আমায়। তুমি কি আমাকে পছন্দ করো না?
আমাকে ভালোবাসো না? আমি কি তোমার যোগ্য নয়? তা নয় গায়ক মশাই। আমি আপনাকে কিভাবে বোঝাই যে আমি অন্য একজনের মায় অনেক আগেই আবদ্ধ হয়ে আছি। আমার মন প্রাণ জুড়ে আমার প্রিয় আছে শুধু। সেই শৈশব থেকে মনে জায়গা দখল করে আছে শুধু একজনই। এখানে আর কাউকে জায়গা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। উত্তেজিত কণ্ঠে বলে চারু। মাহিন আঘাত পাই চারুর কথায়। বর্ষর একটা ধাক্কা খায় সে যেন। চোখের কোণে নোনা পানি আপনি আপনি চলে আসে। চারুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। দেখুন, আপনার ভালোবাসাকে অসম্মান করার স্পর্ধা আমার নেই। তাকে অবমাননা, অবহেলা করার সাহসও আমার নেই। কারণ আমি ভালোবাসি, তাই আমি জানি ভালোবাসার অনুভূতি কতটা গভীর হয় একটা মানুষের কাছে। কিন্তু আমার অনুরোধ আপনার কাছে, আপনার সেই মূল্যবান ভালোবাসা ভুল জায়গা দিবেন না, তাহলে আমি বলবো আপনি কষ্ট ছাড়া আর কিছুই উপলব্ধি করতে পারবেন না কখনো। আর ভালোবাসার জ্বালা ভীষণ যন্ত্রণাদায়ক গায়ক মশাই, যেটা সবাই সহ্য করতে পারে না। তুমি কাকে ভালোবাসো চারুলতা? কে তোমার প্রিয়? আর সেও কি তোমাকে ভালোবাসে? মাহিনের শেষের কথায় চারু চমকে উঠে। বিমূঢ় দৃষ্টিতে তাকায়। চারুর এই চাহনিতে অসহায়ত্বের ছাপ বিদ্যমান। বলো চারুলতা, সেও কি তোমাকে ভালোবাসে? কিছু ভালোবাসা কুয়াশার মতো, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। কিছু অনুভূতি বাতাসের মতো ছুঁয়ে যায় কিন্তু ছুঁতে দেয় না। আমার প্রিয়র ভালোবাসাও তেমন। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি চারুলতা, সেটার কি হবে? আমার অনুভূতির মূল্য কি নেই তোমার কাছে? আচ্ছা, চাইলেই কি সব পাওয়া যায়? যদি মন পড়ে থাকে অন্য কারো মায়, আমাকে মাফ করবেন গায়ক মশাই। আমি আপনার ভালোবাসার মূল্য দিতে অক্ষম, হাত জোর করে বলে চারু। এরপর দ্রুত পায়ে চলে আসে সেখান থেকে। মাহিন ব্যথিত চোখে তাকিয়ে থাকে। হাতে থাকা কাঠগোলাপগুলো মাটিতে লুটিয়ে পড়ে, সাথে গড়িয়ে পড়ে নোনাপানি মাহিনের চোখ থেকে। মন খারাপ করে বসে আছে চারু। সব কিছু বিষণ্ণ লাগছে তার কাছে। কেন জানি না সব কিছু হারিয়ে ফেলার তীব্র ভয় হচ্ছে তার। সব কিছু ঠিক থেকেও যেন কোথাও একটা ঠিক নেই। মাহিনের জন্য খারাপ লাগছে অনেক চারুর। আর কেউ না জানুক, চারু তো জানে ভালোবাসার কষ্ট কতটা তীব্রকর হয়। কিন্তু কি করবে চারু? সে তো নিরুপায়। ইহজগতে তার প্রিয় ছাড়া আর কাউকে ঠাঁই দেওয়া তার সাধ্যি নেই। মাহিন বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দেয়। ঘরের জিনিস তোলপাড় করতে থাকে। হঠাৎ ছেলের এমন আচরণে ঘাবড়ে যায় মাহিনের মা নুরিয়া চৌধুরী। মাহিন বেশ শান্তশিষ্ট ভদ্র একটা ছেলে। এমন ধরনের বাড়াবাড়ি কখনোই করেনি সে এর আগে। আজ হঠাৎ এমন ব্যবহার মানতে পারে না মাহিনের পরিবার। মায়া ছুটে আসে ভাইয়ের ঘরের সামনে। সমানে দরজা ধাক্কাতে থাকে সবাই, কিন্তু মাহিন কোনো রেসপন্স দেয় না ভেতর থেকে। কেন চারুলতা? কেন করছো এমন আমার সাথে? কেন অবহেলা করছো আমার ভালোবাসাকে? আমি যে ভীষণভাবে আসক্ত তোমাতে। তোমাকে ছেড়ে থাকা যে আর সম্ভব না আমার পক্ষে।
আমি পারবো না অন্য কিছু ভাবতে। তুমি যদি আমার না হবে তাহলে কেন দেখা দিল? কেন আমার হৃদয় স্পর্শ করলে চারুলতা? চারুর একটা ছবি সামনে ধরে বলে মাহিন। ছবিটা চারুর অজান্তেই তোলা হয়েছিল। চারুর বেহালা বাজানোর মুহূর্তটা মাহিন বন্দি করে নিজের কাছে রেখে দেয়। আজ সেই ছবি ধরেই যত অভিযোগ ঠেলে দিচ্ছে মাহিন। রাতে ইহসান পরিবারে আবারও বৈঠক বসে সবাইকে নিয়ে। জামিলা বিবি এবার সবাইকে ডেকে পাঠান বসার ঘরে। জামিলা বিবি কেন ডেকেছেন এটা বড়দের বুঝতে বাকি নেই। কিন্তু কিয়ান কথা চারু নাভেদ জানে না। নেহারুন্নেছা অস্থির হয়ে যায় জামিলা বিবির ডাক শুনে। চারুর জন্য মন আনচান করতে থাকে। চারু কি করে মানবে সবটা, কি করে সহ্য করবে এত বড় ধাক্কা ভেবেই বিচলিত হয়ে পড়ে নেহারুন্নেছা। সবাই অপেক্ষা করছে জামিলা বিবির কথা শোনার জন্য। বড়রা সবাই বসে আর বাড়ির ছোটরা সবাই দাঁড়িয়ে আছে। চারুর পাশে নাভেদ দাঁড়িয়ে আছে। এই বুড়িটা আবার কি বলবে বলতো? কি জট পাকাচ্ছে বসে বসে আল্লাহ জানে। নাভেদের কথায় চারু ঠোঁট চেপে হেসে বলে চুপটি করে দাঁড়া। যদি শুনে নেই না তোর কথা তখন দেখবি সোজা বাড়ির বাইরে তুই। ধুর, আমি এইসবে ভয় পাই না, ভাব নিয়ে বলে নাভেদ। চারু মুখ ভেঙচি দেয় নাভেদের কথা শুনে। দাদি কি বলবে বলো? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা এইভাবে? গম্ভীর কণ্ঠে বলে কিয়ান। দাদু ভাই, আমি তোমার আর কথার বিয়ে ঠিক করেছি। বড়রা সবাই জানে এই বিষয়ে। এখন তোমাদের সবাইকে জানিয়ে দিলাম সেটা। কিয়াম চমকে তাকায় জামিলা বিবির দিকে। কথাও শক পেয়েছে অল্প বিস্তর। অপ্রত্যাশিত কিছু পেয়ে গেলে একটা মানুষের যেমন অনুভূতি হয় ঠিক তেমন অনুভূতি এখন কথার মধ্যে। নাভেদ তো পুরাই অবাক হয়ে থ মেরে গেছে। আর চারু কেঁপে উঠে জামিলা বিবির কথায়। নেহারুন্নেছার চোখে পানিতে টলমল। অবাক হয়ে তাকায় চারু কিয়ানের দিকে। কিয়ান তার দৃষ্টি নত করে রেখেছে। কোনো হেলদোল নেই তার মধ্যে। থমথমে নীরব পরিবেশ। এইসব কি বলছো দাদি তুমি? ভাইয়ার সাথে কথার বিয়ে মানে কি? তুমি কি ভুলে যাচ্ছ চারু ভাইয়াকে ভালোবাসে? যদি ভাইয়ার কারো বিয়ে হয় সেটা চারুর সাথেই হবে। এমন অবিচার তুমি করতে পারো না, উত্তেজিত গলায় বলে নাভেদ। সে কোনোভাবে জামিলা বিবির কথাটা হজম করতে পারছে না। তুই চুপ থাক ছোকরা। যেটা বুঝস না জানস না সেটা নিয়া কথা কইবার আসস না, কটাক্ষ কণ্ঠে বলে জামিলা বিবি। বাবা মা তোমরা চুপ কেন? তোমরা কিছু বলবে না? এইসব কি বলছে দাদি? নাভেদ, তুমি চুপ যাও। তোমার দাদি যা বলেছে ঠিকই বলেছে। ছানোয়ার ইহসান বলে হতাশ স্বরে। চারু বরফের মতো জমে গেছে। তার অনুভূতি থমকে গেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে সবার কথা শুনে। ভাইয়া তুই কিছু বলবি না? এত কিছুর পরও চুপ করে থাকবি তুই? চারুর কথাটা একবার ভাব। ওর মনে কি চলছে এখন বুঝো একবার। নাভেদের কথায় কিয়ান নড়েচড়ে উঠে। দাদু ভাই, কও তোমার কি কওনের আছে এখানে?
তুমি যেটা ভালো মনে করো সেটাই করো দাদি। আমার বিশেষভাবে কিছু বলার নেই এখানে। কথাটা বলে কিয়ান চলে যায় সেখান থেকে। এক প্রকার পালিয়ে যান তিনি। চারুর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। নেহারুন্নেছা শক্ত করে দুই বাহু চেপে ধরে চারুর। খালামনি ওরা কি বলছে এইসব? কেন বলছে এইগুলো? প্রিয়র সাথে কথা বাকিটা বলতে পারে না চারু। গলা ধরে আসে কান্নায়। কথা তো অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে কিয়ানের চলে যাওয়ার দিকে। কিয়ানের থেকে এমন উত্তর আশা করেনি সে। বিয়েতে কোনো বাধা বা দ্বিমত নেই তার। তার মানে কি কিয়ান তাকে ভালোবাসে? কথাগুলো ভাবতেই কথা ঠোঁট এলিয়ে আসে, খুশিতে আত্মহারা হয়ে ওঠে। নাজমা বেগম আর জামিলা বিবির মুখে প্রত্যাশিত হাসি। সামাদ ইহসান থমথমে চেহারায় বসে আছে, ভীষণ অসহায় সে। বাবা! অস্ফুটস্বরে ডেকে উঠে চারু। চারুর ডাকে সামাদ ইহসান চমকে উঠে। মোচড় দিয়ে উঠে বুকের বাপাশে। কেন করছো এমনটা আমার সাথে? কেন চুপ আছো তোমরা? ফুপিয়ে কেঁদে উঠে চারু। আমাকে মাফ করে দে চারু, আমি যে বড় অসহায়। তোর এই বাবাটা তোর জন্য কখনোই কিছু করতে পারিনি। আজও পারল না তোর প্রিয়কে তোর করে রাখতে। মাফ করে দিস মা। মাফ করে দিস বলে কাঁদতে কাঁদতে চলে যান তিনি। চারু ছুটে এসে জামিলা বিবির পা চেপে ধরে। এতে বিচলিত হয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। জামিলা ঘাবড়ে যায় হঠাৎ এমন হওয়ায়। চারু জামিলা বিবির পায়ে পড়লে জামিলা বিবি আতকে উঠে কিছুটা। সবাই চমকে যায় চারুর কাজে। নেহারুন্নেছা শাড়ির আঁচল মুখে চেপে কান্না করছেন। দাদি, এত বড় শাস্তি আমাকে দিও না দয়া করে। তুমি আমার প্রাণটাই নিয়ে নাও তার থেকে বরং। তাও প্রিয়র থেকে আলাদা করো না, আমি মরে যাব দাদি। প্রিয় ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার কাছে আমার প্রিয়কে ভিক্ষা চাইছি দাদি। আমিও তো তোমার নাতনি, বলো, এমন অবিচার করো না আমার প্রতি। দুই পা শক্ত করে চেপে ধরে কান্নায় ভেঙে পড়ে চারু। জামিলা বিবি পা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু চারু এত শক্ত করে ধরে রেখেছে যে তিনি আরও বিরক্ত হয়ে উঠেন পা ছাড়াতে না পেরে। পা ছাড় মুখপুরি। তোরে আমি কোনোদিন নাতনি হিসাবে মানছি। তুই আমার কেউ না। যখন চ্যাটাং চ্যাটাং কথা কইতি আমার লগে তখন মনে পড়তো না। আর শুন, তুই মর কি বাঁচ তাতে মোর কিচ্ছু যায় আহে না। তোর জন্য তো আর আমার নাতনিটার জীবন নরক কইরা তুলতে পারি না। অনেক দেখছি বাড়ির ভেতরে, তোর ন্যাকামি আর দেখাস না। এইসব ন্যাকামি ছাইরা বিদায় হ বাড়ি থেইকা। কথাটা বলে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে যান তিনি। চারু মেঝেতে বসে পাগলের মতো কান্না করছে। নেহারুন্নেছার বুক ফেটে যাচ্ছে চারুর এমন অবস্থা দেখে। নাজমা বেগম মুখ বেঁকিয়ে চলে যায়। দাঁড়িয়ে থাকে কথা আর নেহারুন্নেছা। নাভেদ তো অনেক আগেই চলে গেছে। সবাইকে বিরক্ত লাগছে তার কাছে। মেরুদণ্ডহীন প্রাণী লাগছে। প্রিয়। হ্যাঁ, আমি প্রিয়র কাছে যাব, উত্তর আমি প্রিয়র থেকে নেব। কেন করছে আমার সাথে এমন? কেন কষ্ট দিচ্ছে আমায়? কথাটা বলে চারু উঠে ছুটে যায় কিয়ানের ঘরের দিকে। চারুকে কিয়ানের ঘরে যেতে দেখে কথা সংকীর্ণ চোখে তাকিয়ে থাকে।
নেহারুন্নেছা ডুকরে কেঁদে উঠে এবার। আর সহ্য করার ক্ষমতা উনার নেই। কিয়ান ঘরে এসে মাথা নিচু করে বসে আছে বিছানার উপর। দৃষ্টি তার নিবন্ধ ফ্লোরে। প্রিয়। অস্ফুটস্বরে উত্তেজিত কণ্ঠে ডেকে উঠে চারু। চারুর ডাকে কিয়ান করুণ চোখে তাকায়। প্রিয়, তুমি কেন কিছু বলছো না ওদের? কেন সবটা মেনে নিচ্ছ? কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমার দম নিতে কষ্ট হচ্ছে প্রিয়। অনেক কষ্ট হচ্ছে আমার। তুমি এমনটা করো না আমার সাথে, আমাকে নিঃস্ব করে দিও না। আমার তো কেউ নেই তুমি ছাড়া। তাহলে কেন এই শেষ সম্বলটাও কেড়ে নিচ্ছ আমার থেকে? আমার অনুভূতি, আমার প্রেম মিথ্যা করে দিও না। প্রিয়, তুমিও তো আমাকে ভালোবাসো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার মনে আমার জন্য ভালোবাসা আছে, অনুভূতি আছে। তাহলে কেন করছো এমন প্রিয়? তোমার অনুভূতির উপলব্ধি, আমার বেহালার সুর কেন মিথ্যা প্রমাণ করতে চাইছো প্রিয়? আমি যে আর সহ্য করতে পারছি না কোনো কিছু ভাবতে। দেখ চারু, আমার যা বলার তাই বলে এসেছি আমি, নতুন করে তোকে কিছু বলার নাই। গম্ভীর গলায় বলে কিয়ান। ওইটা তো তোমার মুখের কথা ছিল প্রিয়। মনের তো নয়, তোমার মনের খবর তো আমি জানি। মিথ্যা বলছো তুমি সব কিছু, কেন বলছো মিথ্যা? চিৎকার করে বলে চারু। আমার কথা মানা বা না মানা সম্পূর্ণ তোর ব্যাপার। তোর ভাবনায় আমার কিছু বদলাবে না। কিয়ানের কথায় চারু পিছিয়ে যায়, ভেতর থেকে ভেঙে পড়ে। আমার অনুভূতি মিথ্যা ছিল না প্রিয়। আমি তোমার মন পড়তে ভুল করেনি। যে মানুষটাকে আমি ছোট থেকে মনের মধ্যে জায়গা দিয়ে এসেছি, নিজের মধ্যে লালন করছি, যার অনুভূতির মায়ায় আটকে আছি, তাকে চিনতে আমি ভুল করিনি, এটা অন্তত বলো না প্রিয়। মিথ্যা করে দিও না আমার ভাবনার অস্তিত্ব, আমার মনের মনোবল। আমার দিকে তাকাও প্রিয়। আমার চোখের দিকে তাকিয়ে বলো আমি কি ভুল? আমার ভাবনাগুলো ভুল? বলো প্রিয়। আমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলতে হবে আজ তোমায়। চারু উন্মাদের মতো আচরণ করতে থাকে। চারুর কথায় কিয়ান অসহায় চোখে তাকায় চারুর দিকে। চারুর মুখ শুকিয়ে গেছে এতটুকু সময়ের মধ্যেই। চোখ দিয়ে অনবরত অশ্রুধারা বয়ছে। মলিনতায় ছেয়ে গেছে চারুর মুখশ্রী। কিয়ানের সাহস হয় না সে মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার। চোখ নামিয়ে নেয় সে, দুর্বল হয়ে পড়ে। দেখ চারু, আমার কথা বলতে ভালো লাগছে না। তুই এখন যা এখানে থেকে। আমাকে একা থাকতে দে। পালাতে চাইছো প্রিয়? কেন পালাতে হচ্ছে তোমায় আমার থেকে? তুমি তো আমাকে ভালোবাসা না, তাহলে আমার চোখে চোখ রাখতে তোমার কিসের ভয়? নাকি সত্যটা প্রকাশ হওয়ার ভয় পাচ্ছ? চারুর কথায় কিয়ান চমকানো চোখে তাকায়, যে চোখে আছে অসহায়ত্ব, দুর্বলতা, তীব্র ব্যথার অনুভূতি। চারু এবার কিয়ানের হাত চেপে ধরে। এতে কিয়ান কেঁপে উঠে, চোখ বন্ধ করে নেয়। নিজেকে ভেতর থেকে শক্ত রাখার চেষ্টা করে। প্রিয়, এমনটা করো না, আর কোনো লুকোচুরি করো না আমার অনুভূতির সাথে। আমার বড্ড কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। আমি নিঃশ্বাস নিতে পারছি না, গলা ধরে আসছে আমার কথা বলতে। আমি তোমাকে ছাড়া মরেই যাব প্রিয়।
দয়া করে আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই প্রিয়। তোমার সাথে বাঁচতে চাই। তুই আমার কথা বুঝতে পারিস না তাই না? তোকে যেতে বলেছি এখানে থেকে। এরপর কিয়ান চারুর হাত ধরে বাইরে বের করে দেয়। দরজা বন্ধ করে দেয় মুখের উপরে। চারু দরজায় আঘাত করতে থাকে। আমাকে মাফ করে দে শ্যামা পাখি। আমি চাইনি এমনটা করতে, কথাটা বলে কিয়ান চুল টেনে ধরে মাটিতে বসে পড়ে দরজা ঘেঁষে। প্রিয়, তুমি এইভাবে পালাতে পারো না আমার থেকে। আমাকে দূরে রেখে নিজেকে প্রমাণ করতে পারো না, এমনটা করো না তুমি আমার সাথে। কথাগুলো বলতে বলতে চারু ও কিয়ানের ঘরের দরজা ঘেঁষে বসে কান্না করতে থাকে। ঘরের সামনে কথা দাঁড়িয়েছিল। চারুর আসার পরপরই সে আসে। চারুর জন্য অনেক খারাপ লাগছে কথার, কিন্তু কিয়ানের কথা শুনে তার মনে হয়েছে কিয়ান চারুকে চায় না। তাই কিয়ান তাকে বিয়ে করতে চাইছে। কথা একটা দীর্ঘশ্বাস ছেড়ে চারুর কাঁধে হাত রাখে। চারু নোনাজল ভেদ করে কথার দিকে ঝাপসা চোখে তাকায়। ঘরে যাও চারু, এখানে এমনটা করো না, বাড়িতে বড়রা আছে, ভুলে যেও না। কথা, তুই তো আমার বোন, তুই তো জানিস আমি প্রিয়কে কতটা ভালোবাসি, তাহলে কেন এমন করছিস বোন তুই? কেন কিছু বলছিস না? কথার হাত চেপে ধরে বলে চারু। ঘরে যাও চারু। অনেক রাত হয়েছে। চারুর হাত থেকে হাত ছাড়িয়ে চলে যায় কথা কথাটা বলে। চারুও উঠে এলোমেলো পায়ে ঘরের দিকে আসে। পরের দিন মায়া নাভেদকে দেখা করতে বলে। তার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে নাভেদের সাথে, তাই চারুর জন্য কারোরই মন মানসিকতা ঠিক নেই। নাভেদ কালকের পর থেকে চারুর সামনে যাওয়ার সাহস পায়নি, চারুর ওই অসহায় মুখটা দেখার সাহস তার হয়নি। কিন্তু এটা ঠিকই উপলব্ধি করতে পারছে চারু তার প্রিয়র দহনে কতটা পুড়ছে। বলো মায়া, কেন আসতে বলেছিলে? একটা পার্কের বেঞ্চে বসে আছে মায়া। নাভেদ বলে পেছনে থেকে। বসো নাভেদ। মায়ার কথায় নাভেদ বসে। কিন্তু কেমন দুর্বল লাগছে নাভেদকে দেখতে। কিছু হয়েছে নাভেদ? তোমাকে এমন দেখাচ্ছে কেন? নাভেদ হাসার চেষ্টা করে বলে, না কিছু হয়নি। আমার তাড়া আছে একটু, প্লিজ যা বলার জলদি বলো। চারু কাকে ভালোবাসে নাভেদ? মায়ার এই প্রশ্নে ঘাবড়ানো ফেসে তাকায় নাভেদ। হঠাৎ এই কথা কৌতূহল নিয়ে বলে নাভেদ। বলো না। আবেদনময় আবদার মায়ার। নাভেদ একটা দীর্ঘশ্বাস ফেলে এবার হতাশাগ্রস্ত কণ্ঠে বলে, চারু একটা কাপুরুষকে ভালোবেসে। তার কোমল মনে ওই কাপুরুষকে জায়গা দিয়েছে। যে চারুর ভালোবাসার মূল্য কখনোই দিতে পারেনি, আর না এখনো দিয়েছে। এরপরও চারু ভালোবেসে গিয়েছে, এখনো ভালোবাসে, মন প্রাণ উজাড় করে। কিন্তু এর দাম আমার ভাই দিতে পারল না। কষ্ট দিল চারুকে। দুঃখের সাগরে ভাসিয়ে দিল। কথাগুলো বলতে গিয়ে নাভেদের চোখ দুটো ছলছল করে উঠে। আমি তোমার কথা বুঝলাম না নাভেদ। প্লিজ বুঝিয়ে বলো আমায়। মায়ার কথায় নাভেদ সবটা খুলে বলে মায়াকে। এমনকি গতকালে ঘটে যাওয়া ঘটনাও খুলে বলে। সব শোনার পর মায়ার ঠোঁটের কোণে প্রত্যাশিত হাসি দেখা যায়। মায়া ভীষণ চিন্তায় ছিল তার ভাইকে নিয়ে। মাহিন কাল থেকে বের হয়নি ঘর থেকে। বাড়ির সবাই অনেক ডাকাডাকি করেও লাভ হয়নি।
সবার মনের অবস্থা করুণ মাহিনের জন্য। হঠাৎ এমন হওয়ার কারণ মাহিনের বাবা মা বুঝতে পারে না। কিন্তু মায়া জানে চারুর সাথে কিছু একটা হয়েছে যার জন্য তার ভাই এমন করছে। আর কেউ না জানুক, সে তো জানে চারুকে কতটা ভালোবাসে তার ভাই। তাই নাভেদকে সকাল সকাল জরুরি তলব করে মায়া। নাভেদের কথা শেষ হতেই মায়া উঠে দাঁড়ায়। নাভেদ, আমার অনেক বড় একটা কাজ করতে হবে এখন, আমি আসি কেমন? আর হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। কথাটা বলে মায়া ছুটে যায়। মায়ার এমন বিহেভে অবাক হয় নাভেদ, কিছুই বুঝে না মায়ার কথার আগামাথা। মন মানসিকতা ভালো না থাকায় নাভেদ আর মাথা ঘামায় না এইসবে। কেটে যায় দুদিন। এই দুদিন চারুর অবস্থার আরো অবনতি হয়েছে, খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। নেহারুন্নেছা অনেক বোঝানোর চেষ্টা করে চারুকে, কিন্তু তিনি অক্ষম। আর হবে বা কি করে? কি করে বুঝবে চারু, যার সব কিছুতে একটা মানুষ, যার অস্তিত্বই প্রমাণ একটা মানুষ ঘিরে তাকে ছাড়া আর কিছু ভাবা যায় কি করে? কিয়ান এই দুদিন চারুর সামনে যায়নি একটিবারের জন্য। সকালে বের হয়, অনেক রাত করে বাড়ি ফিরে। কারো চোখে না পড়লেও তার শ্যামা পাখির দৃষ্টি বন্দি ঠিকই হয়। চারুর বেহালার সুর উঠে না এই দুদিন। অবহেলা অনাদর ভাবে পড়ে আছে বেহালাটা একপাশে। এলোমেলো হয়ে বসে থাকে চারু। সব কিছু মিছে তার কাছে। তার অনুভূতিগুলো এখন মূল্যহীন। নাভেদ দূর হতে চারুকে দেখে চলে যায় চোখের পানি বিসর্জন দিয়ে। নেহারুন্নেছা দিন রাত কান্না করতে থাকেন চারুর অবস্থা দেখে। হাজার হোক সে যে একজন মা, চারুকে তো সন্তান ছাড়া অন্য কিছু ভাবেনি কখনো। সামাদ এহসানও চারুর থেকে পালিয়ে থাকছে এই দুদিন। সবাই সবার ব্যস্ত তাদের পরিকল্পনা নিয়ে। জামিলা বিবি বিয়ের দিন ঠিক করেন সপ্তাহ পর। কিয়ান অবশ্য বলেছিল বিয়ের দিন পরে করতে, কিন্তু জামিলা বিবি তার মিষ্টি কথায় কিয়ানকে বুঝিয়ে দেন কিয়ানের কিছু করার বা বলার নেই, বিয়ে তো যেদিক হোক করাই লাগবে। তাই আর কোনো বাধা দেয় না। সকাল থেকে আকাশ মেঘলা। ঘন কালো মেঘ সম্পূর্ণ আকাশ জুড়ে বিচরণ করে চলেছে। মাঝে মাঝে মেঘের গর্জনে কাঁপিয়ে তুলছে বিশ্বভুবন। প্রকৃতির এমন চেহারা দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে। ক্রোধান্বিত হয়ে তার যত নির্কুশ আধার, তার আর্তনাদ সব বিসর্জন দিচ্ছে ধরণীর বুকে। যে কোনো সময় তুমুল বেগে ঝরে পড়বে। চারু আর চুপচাপ হয়ে বসে থাকতে পারে না। যতদিন যাচ্ছে তার প্রিয়কে হারানোর সময় ঘনিয়ে আসছে। চারু তার প্রিয়কে হারাতে চায় না। তার জীবন দেবে, তাও বেঁচে থাকতে তার প্রিয়কে অন্য কারো সাথে দেখতে পারবে না। যে বুকে তার মাথা রাখার কথা সে বুকে অন্য কেউ মাথা রাখবে, এটা কখনোই দেখতে পারবে না। দুদিন কেউই ভার্সিটি যায়নি। সবারই মন মেজাজ খারাপ। কেয়া এসেছিল চারুর কাছে। চারুকে দেখে কেয়ার অনেক খারাপ লাগে। সবাই ভেঙে পড়ে চারুর জন্য। চারু রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। আজ তার প্রিয়কে তার মনের কথা বলতেই হবে। তার ডাকে সাড়া দিতে হবে। আজ যদি তার ডাক উপেক্ষা করে, প্রত্যাখ্যান করে সকল মায়ার বাঁধন, তাহলে চারু আর কখনো তার অনুভূতিদের জায়গা দিবে না তার মধ্যে। গলা টিপে হত্যা করবে তার অনুভূতি, তার প্রেম। শেষ হয়ে যাবে সে।
চারু ভার্সিটি এসে কিয়ানকে খুঁজতে থাকে। চারু জানে কিয়ানকে ভার্সিটিতেই পাওয়া যাবে। কিয়ানের বন্ধুরা ক্যান্টিনে বসে আড্ডা দিতেছিল। চারু গিয়ে কিয়ানের কথা জিজ্ঞেস করলে ওরা জানায় কিয়ান প্রিন্সিপাল স্যারের রুমে আছে। চারু দ্রুত পায়ে এগিয়ে যায় প্রিন্সিপাল স্যারের রুমের দিকে। ক্যান্টিন থেকে বের হয়ে ভার্সিটির মাঠের মধ্যখানে আসতেই চারু কিয়ানকে দেখতে পায়। মুখোমুখি হয়ে যায় দুজন। চারুর ঠোঁটের কোণে মৃদু হাসি, কিয়ানের সরল চাহনি। চোখ নামিয়ে নেই কিয়ান আগেই। এতে চারু তাচ্ছিল্যের হাসি দেয় একটা। প্রিয়, সেই কাঙ্ক্ষিত ডাক। আজ দুদিন পর আবারও শুনে কিয়ান। চারুর এই প্রিয় ডাকটা তার মধ্যে শিহরণ বয়ে দেয়। শরীরের প্রতিটি লোভ দাঁড়িয়ে যায় অনুভূতিপ্রবণ হয়ে। প্রিয়, আর মাত্র কয়টা দিন, এরপর তুমি অন্য কারো হয়ে যাবে। অন্য কারো অনুভূতিতে আটকা পড়ে যাবে। এরপরও চুপ থাকবে তুমি। এখনো কিছু বলার নেই তোমার। সত্যি কি আমার অনুভূতি মিথ্যা ছিল প্রিয়? আমার প্রেম, আমার ভালোবাসা সব কিছু ফিকে, মূল্যহীন ছিল। আমি জবাব চাই আজ প্রিয়। আমি তোমার থেকে স্পষ্ট জবাব চাই। আমি তো মরে গেছি ভেতরে। এবার না হয় দৈহিক মৃত্যুটাও বরণ করে নিতে দাও, বলো না প্রিয়। একটিবার বলো ভালোবাসো। আমি তোমার মুখে ভালোবাসি শুনেই মরতে চাই। আর উপেক্ষা দিও না আমায়। এত যন্ত্রণা দিও না প্রিয়। আমার সত্যি সহ্য করার ক্ষমতা নেই আর। আমি ভীষণ ক্লান্ত প্রিয়। ভীষণ ক্লান্ত। কান্নায় ভেঙে পড়ে চারু। কিয়ানের মধ্যে অস্থিরতা। তুই আবার এখানে এসব শুরু করেছিস? তোকে যা বলার সেদিন বলে দিয়েছি। এরপরও আবার কিসের জবাব চাই তোর? কেন বেহায়ার মতো করছিস তুই চারু? ভুলটা আমারই উচিত ছিল তোকে থামানোর। তোর পাগলামো গুলো দিনের পর দিন মেনে নেওয়া আমার ভুল ছিল, যার জন্য আজ আমাকে ভুগতে হচ্ছে। দীর্ঘশ্বাসবিহীন কথাগুলো বলে কিয়ান। হ্যাঁ, ঠিকই বলেছ। আমি বেহায়া, বড্ড বেহায়া। আর সেটা তোমার প্রেমে। আমি পাগলামো করেছি ঠিকই, সেটাও তোমার জন্যই করেছি। আর সব কিছুর পরে এটা বলবো যে আমি আমার মনের কথা, আমার ভালোবাসা সব সময় প্রকাশ করে এসেছি। কখনো কোনো লুকোচুরি করেনি। রাখিনি কিছু আমার মধ্যে। কিন্তু সেগুলো তুমি করেছ আমার সাথে, আর এখনো করে যাচ্ছ। আমাকে ভালোবাসার পরও আমাকে অবহেলা দিয়ে যাচ্ছ। তোমার কি মনে হয় আমি বুঝি না কিছু? কি আড়াল করতে এমন করছো বলো আমায়? ঘাবড়ানো চোখে তাকায় কিয়ান। অসহায় সে, ভীষণ অসহায় তার চোখের দৃষ্টি। কিয়ান বিরক্ত ভাব নিয়ে আসে চেহারায়। দেখ চারু, এরপর আমাকে আর বিরক্ত করতে আসবি না দয়া করে। আমাকে মুক্তি দে তুই প্লিজ। আকাশ ভেদ করে নেমে আসে অঝোরধারায় বৃষ্টি। ছুঁয়ে যায় দুটি মানুষকে। আড়াল করে দেয় একজন প্রিয়র প্রতি প্রেয়সীর চেখে আসা নোনাপানি গুলোকে। কিয়ান চলে যেতে যায় তখনই চারু চিৎকার করে বলে, তোমাকে ফিরতে হবে প্রিয়। আমার কাছে তোমাকে ফিরতে হবে। আমার ভালোবাসা, আমার অনুভূতি এড়িয়ে যাওয়ার সাহস তোমার নেই। আমার বেহালার সুর উপেক্ষা করার সাধ্যই তোমার নেই। তুমি ফিরবে প্রিয়।
আমার অস্তিত্ব প্রমাণ করার জন্য হলেও ফিরবে তুমি। তুমি না আসা পর্যন্ত আমি এক চুল পরিমাণ সরব না এখানে থেকে। থামবে না আমার বেহালার সুর। তোমাকে রোধ করতে সব কিছু প্রিয়। কিয়ান চলে যায় চারুর কথা উপেক্ষা করে। চারু বেহালাটা হাতে নিয়ে বাজাতে শুরু করে। তুমুল বেগে বৃষ্টি হচ্ছে। প্রকৃতি যেন তার সকল কান্না, দুঃখ, কষ্ট চারুর দুঃখ কষ্টের সাথে বিলিয়ে দিচ্ছে। চলবে।